নমস্কার সবাইকে। আমার নাম মৃণাল কান্তি সরকার। আমি বিশ্বভারতীর প্রফেসর শিল্প সদনে। আপনারা নিশ্চয়ই ওই ইন্ট্রোডাকশনটা পেয়েছেন যে এখানে ফ্লেয়ারটা গেছে। নমস্কার মহারাজ, নমস্কার প্রিন্সিপাল মহারাজ এবং জিৎ মহারাজ, মানে ইন্দ্রাশিস মহারাজ। প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক কোঅর্ডিনেট করছো। সবাইকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবাইকে আহ্বান করছি এবং সবাই এটাতে আশা করি সবাই একটুখানি হলেও উপকৃত হবেন। এই আলোচনাটার ভিতর দিয়ে আমরা এটা জেনে নেব আজকে যে নতুন এডুকেশন পলিসি তৈরি হয়েছে সেটা কিভাবে হয়েছে এবং কি কনসেপ্টে হয়েছে, এমন এটা দিয়ে আমাদের কি উপকার, ভবিষ্যতের প্রজন্মে, আগামী ভবিষ্যৎ প্রজন্মে আমাদের কি উপকার হবে। এখানে কজন বাঙালি আছে আর কজন নন বেঙ্গলি আছে একটুখানি যদি বলেন। এখন সবাই কি বাঙালি? ও, স্বর্ণালী দে বাঙালি? ইয়েস, ওকে ওকে, নো স্যার, ওকে, সেন্ড পারভিন। সো okay, no issue. Okay, I will discuss with try language or by language. Okay, স্যার বেশিরভাগই বাঙালি। हाँ, বেশিরভাগই স্যার বাঙালি। बेसिरभागी बंगाली नहीं। अगर ऐसा होता है कि हम डिस्कस करेंगे उसके बाद हम उसको इंग्लिश और हिंदी में भी डिस्कस कर सकते हैं, ऐसा कोई प्रॉब्लम नहीं है। सो व्हाट इज द रीजन बिहाइंड इट? ये जो नेप 2020 हम लोगों के पास आए, बहुत सारा स्टूडेंट को, बहुत सारा गार्जियन को मालूम नहीं है व्हाट इज इट एक्चुअली, what is the benefit of, and what is the actually use of, and how it is, कैसे इसको हम इस्तेमाल करेंगे और कैसे इस्तेमाल हो रहा है अभी। ये एक्चुअली जो स्ट्रक्चर है, ये स्ट्रक्चर बहुत दिन पहले का स्ट्रक्चर है। ये स्ट्रक्चर रविंद्रनाथ टैगोर ने ऑलरेडी इम्प्लीमेंट कर चुका था। अभी हम लोगों का शांति निकेतन में, विश्वभारती में यही स्ट्रक्चर पे हो रहा है, पढ़ाई हो रहा है स्कूल लेवल पे, फिर हायर सेकेंडरी लेवल पे, फिर স্যার বাঙালি তো তাহলে আপনারা বলুন, বাংলায় বলবো না হিন্দিতে বলবো না ইংলিশে বলবো, যেটা বলবেন। সো স্যার বাংলায় বললেই ভালো। বাংলা বললে ভালো, ওকে। সো দ্যাট ইজ দ্য থিংস। क्या অ্যাকচুয়ালি কেমন ভাবে এটা ইন্ট্রোডিউস হলো? রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই শান্তিনিকেতনের পড়াশোনাটা চালু করেন বা এই পাঠ্যক্রম চালু করেন, তখন উনি প্রথমেই ভেবেছিলেন চার দেওয়ালের মধ্যে পড়াশোনা করা যাবে না, এবং উনি পছন্দও করতেন না, উনি নিজেও কোনোদিন করেননি। তাহলে এই জায়গাটায় অ্যাকচুয়ালি কি হলো?
উনি কি কি ইন্ট্রোডিউস করলেন, কি কি ভাবে আমাদেরকে প্রভাবিত করলেন, কিভাবে আমরা আজকে যে নতুন এডুকেশন পলিসিটা আজকে যে নিয়েছি সেইটাই বা এই মডেলটা কোথা থেকে এলো, কিভাবে কাকে দেখে এলো। শান্তিনিকেতন বিশ্বভারতী অ্যাকচুয়ালি মডেল ইউনিভার্সিটির কাছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বিশ্বভারতীতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টগুলো আমাদের কালচারাল ডিপার্টমেন্ট। সেই আগে নাটক ছিল না, সঙ্গীত ভবনে এখন নাটক আছে, ডান্স আছে, এমনি রবীন্দ্রসঙ্গীত আছে, অলরেডি ওখানে আরো মিউজিকের আরো অনেকগুলো সেকশন ওরা আগামী দিনে খুলবে, তার প্রোগ্রাম তৈরি হয়ে রয়েছে। কলা ভবনে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেটা ডিজাইন, শুধুমাত্র ডিজাইন দিয়ে একটা ছিল, সেখানে এখন টেক্সটাইল ডিজাইন আছে, সিরামিক্স ডিজাইন আছে, স্কাল্পচার আছে, গ্রাফিক্স আছে, হিস্ট্রি অফ আর্ট আছে, তারপরে আপনার হ্যাঁ এই 5-6টা ডিপার্টমেন্টই আছে। এখন এই ডিপার্টমেন্টগুলো শুরুটা যখন হলো তার আগে থেকেই পাঠভবনে শিক্ষাসত্রে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো ছিল বা আছে এখনো। ওখানে কি কি কাজ শেখানো হয়? তাহলে ওখানে যেগুলো শেখানো হয় সেগুলো হচ্ছে আপনার এই কাঠের কাজ, তারপরে চামড়ার কাজ মানে লেদার ওয়ার্ক, তারপরে আপনার ছবি আঁকা, স্কাল্পচার মানে মডেলিং করা, তারপরে আপনার ডেকোরেশন, ডান্স, রিসাইটেশন, এই প্রত্যেকটা জিনিস এখানে পার্ট পার্ট করে ওখানে শেখানো হয়। এইবারে ওটা কিন্তু রেগুলার যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটাকে ক্ষতি করে নয়, সেই পড়াশোনার সাথেই এই মডেলটা চালু ছিল, চালু আছে, চালু থাকবে। এভাবেই শান্তিনিকেতনের পড়াশোনা আজকে প্রায় 100 বছর ধরে চলছে। বেসিক্যালি এই কনসেপ্টটা করা হয়েছে কেন, এটার ভিতরে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে বাচ্চাদের মধ্যে প্রথম যেটা তৈরি করে দেওয়া সেটা হচ্ছে তাদের মধ্যে সেলফ কনসাসনেস তৈরি করে দেওয়া। এই সেলফ কনসাসনেস কিন্তু আপনাদের এই নেপ 2020 প্রধান কারণ। অর্ধেক ছেলে মেয়েদেরকে আমি দেখি এই ইনস্টিটিউশনে, আমাদের ইনস্টিটিউশনেই, তারা অনেক কিছু না বুঝেই পড়তে চলে এসছে। কিন্তু এই স্কুল লেভেল থেকে যে নেপ 2020 শুরু হচ্ছে নতুন এডুকেশন পলিসি, স্কুল লেভেল থেকে যে আমরা নিয়ে আসছি, এইটা কিন্তু আগামী দিন আর এই না বুঝে কিছু করা যাবে না বা করা হবে না। অটোমেটিক্যালি আমরা যখন গ্র্যাজুয়েশন বা ইউজি বা পিজিতে ঢুকবো, আমরা জেনেই ঢুকবো যে আলটিমেটলি আমরা যে পড়াশোনার ভিতরে ঢুকেছি বা যে জায়গাটার ভিতরে আমরা ঢুকেছি, যে সাবজেক্টটা পড়তে এসছি সেই সাবজেক্টটা আমি জেনেই এসছি। কেননা আমি জানি, ক্লাস 10 থেকে জানি, ক্লাস 9 থেকে জানি, ক্লাস 11-এ জানি, ক্লাস 12-এ জানি, সেই জন্য আমি গ্র্যাজুয়েশন পড়তে এসেছি। কিছুদিন আগেই আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আমার ইউজি স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা হাত তোলো কজন এখানে জেনে বুঝে পড়তে এসছো। সেখানে দেখা গেছে 14 জন স্টুডেন্টের মধ্যে হাত তুলেছে মাত্র 4 জন কি 5 জন, আর বাদবাকি যারা আছে তারা কিন্তু না বুঝে পড়তে চলে এসছে। কিন্তু প্রবলেমটা কোথায়?
প্রবলেমটা এটা, যদি আপনি না বুঝে পড়তে যান বা ছেলে মেয়েদেরকে পড়তে পাঠান, তাতে অসুবিধাটা কোথায় হচ্ছে, যে সেমিস্টার স্টার্ট হয়ে যাচ্ছে, আমরা কেউই অপেক্ষা করে থাকি না। আমাদের এখন আপনারা জানেন যে 6 মান্থের ডিউরেশন আছে, তার মধ্যে আমরা পাই অ্যাকচুয়ালি পড়াশোনা করে, আমরা অনেকেই হয়তো জানেন মাত্র 3 থেকে 4 মাস, তার মধ্যেই পরীক্ষার ঘন্টা বেজে যায়। তাহলে কাউন্টডাউন শুরু যেদিন থেকে আপনি ঢুকলেন। এখন নেপ সিস্টেমে এমন সাবজেক্ট করা ভাবে রুটিন সেট করা হয়েছে যে আপনি প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে আপনাকে। যে সেমিস্টারে যদি 6টা সাবজেক্ট থাকে, 6টা সাবজেক্টই আপনাকে প্রতিদিন পড়তে হবে, কোনো জিনিসটা গ্যাপ দেওয়া যায় না, অর্থাৎ পিরিয়ড সিস্টেমে আছে। সো আপনি যদি না পড়ে ঢোকেন বা না জেনে ঢোকেন, কিছুটা হলেও না জেনে ঢোকেন, তাহলে সমস্যার জায়গা তৈরি হবে ভবিষ্যতে। সেই জন্য এটা স্কুল লেভেল থেকেই এই নেপ সিস্টেমটা চালু হচ্ছে। এবারে চালু হয়েছে এবং চালু হচ্ছে এবং চালু থাকবে। আগে থেকেই স্কুল লেভেল থেকেই এখন অলরেডি আমরা সেমিস্টার সিস্টেম দেখতে পাচ্ছি। এইচএসে আছে, এইবারে স্কুলে ঢুকে যাবে, ক্লাস 9-10-এও চালু হয়ে যাবে। ক্লাস 8 থেকে মোটামুটি স্পেশালাইজেশনের জায়গায় চলে যাবে। আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন সাবজেক্ট নিয়ে আপনি ভবিষ্যতে বড় হবেন, পড়বেন। অ্যাডভেন্টে এটাই রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন, এইটাই আমাদের কনসেপ্ট ছিল, যে বিশ্বভারতীর কনসেপ্ট, আজও কনসেপ্ট, কালকেও থাকবে, যে ছেলেমেয়েরা সার্বিকভাবে বড় হোক। প্রথম যেটা আছে সেটা হচ্ছে তার নিজের সমস্যা সমাধান, নিজের ভিতরে সেলফ কনফিডেন্ট অ্যান্ড সেলফ কনসাসনেস তৈরি হবে। সৃজনশীলতা শিখবে, মিন্স তার ভিতরে একটা তার বিউটি নিয়ে তার একটা নিজের একটা কন্ট্রোল বা নিজের যে দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া সেটা থাকবে। সাইমেন্টেনিয়াসলি শুধুমাত্র ছবি আঁকা বা সৃজনশীলতা নিয়ে নয়, সাইমেন্টেনিয়াসলি আমরা দেখেছি আমাদের অনেক স্টুডেন্টকে খুব ভালো অঙ্ক করেন, খুব ভালো বিজ্ঞান, খুব ভালো বিজ্ঞানের মডেল তৈরি করেন। এই জিনিসগুলো পাশাপাশি চলবে। তার মধ্যে ভাষা শিক্ষা, এই ভাষার মধ্যেও তাদের একটা দখল আছে। সেখানে সপ্তাহে 1 দিন 2 দিন তাদের নিজেদের লেখা পড়তে হয়, নিজেরা লেখা পড়েন, এবং নিজের লেখা নাটক, নিজের লেখা গান, নিজের লেখা কবিতা সেখানে পাঠ করা হয়। এটা একদম রেগুলার প্যাটার্নে হয়। এর সাথে সাথে সমাজ এবং তার সাথে সাথে তার যে সমাজের সাথে মিশতে গেলে যে ভিতরে যে ইমোশন থাকে, সেই ইমোশনালি আপনি কতটা অ্যাটাচ হয়ে যাচ্ছেন সমাজের সাথে এবং পরিবারের সাথে এবং আদার্স মানুষদের সাথে, সেই শিক্ষাটাও কিন্তু এই শিক্ষার ভিতর দিয়েই হয়। এইটা ধরুন জেনারেল যে পড়াশোনা আমরা করছি তার মধ্যেখান থেকে কিন্তু এই শিক্ষাগুলো আছে, এবং এটা কিন্তু ইনভিজিবল, দেখা যায় না, আপনি বুঝতে পারছেন না, আপনি নিজেই শিখে যাচ্ছেন। কিন্তু এটা যেভাবে ফ্রেম করা হচ্ছে কোর্সটাকে, অটোমেটিক্যালি আপনি একজনের সঙ্গে আরেকজনের অটোমেটিক্যালি সম্পর্ক তৈরি হবে এবং হেল্প নেবেন তাদের। এবারে শিক্ষা শুধুমাত্র পড়াশোনা করলে অনেকেরই মধ্যে দেখেছি অনীহা তৈরি হয়ে যায়, আমরা ভালো লাগে না আমাদের পড়তে। কিন্তু এইটার ভিতর দিয়ে আপনি যত মাল্টিডিসিপ্লিনে থাকবেন, আমি একটা কিছু স্লাইড আছে আমার কাছে, আমি দেখাবো, যত আপনি মাল্টিডিসিপ্লিনে থাকবেন তত আপনি ক্রিয়েটিভ হবেন, তত আপনি সুন্দর হবেন ভিতর থেকে। এই জন্যে শিক্ষার প্রতি যাদের অনীহা আছে, যারা নিজেরা রেগুলার যে পড়াশোনা আছে, তাদের জন্যে আরো বেশি করে এই NEP 2020টা ডিজাইন করা হয়েছে।
কেননা ড্রপ আউট সংখ্যা যদি আপনি দেখেন স্ট্যাটিস্টিক্যালি, ড্রপ আউট সংখ্যা 1915-16 সালে প্রায় ওটা 7.49%-এর কাছাকাছি ছিল, যেটা আজকের ডেটে ওটা কমে গিয়ে হয়ে গেছে 2.89 কত পার্সেন্ট। তো ড্রপ আউটটাও নেই, এখন খুব কম হয়ে গেছে। বিকজ এই ড্রপ আউটের এই কনসেপ্টের জন্যই কিন্তু NEP 2020 করা, যাতে কি হয় NEP 2020 কতগুলো বেনিফিট আছে, সেই বেনিফিটটা আমি পরে আলোচনা করছি। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট, দিস ইজ ভেরি মেন পয়েন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্ট। কি মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট, আপনি পড়তে পড়তে পড়াশোনা বন্ধ করতে পারেন, আবার নতুন কাজ করতে পারেন, আবার এসে পড়তে পারেন। দ্যাট মিনস 7 বছর ধরে আপনি পড়তে পারেন। আপনার যে রেজিস্ট্রেশন তৈরি হবে সেই রেজিস্ট্রেশন চলবে আপ টু 7 ইয়ার্স পর্যন্ত। এর মধ্যে কেউ ব্যাক পেতে পারে, এর মধ্যে কেউ ড্রপ করতে পারে, দেখেন এগেন জয়েন। এখনো পর্যন্ত NEP 2020 আমরা নতুন ব্যাচ বের করতে পারিনি, সবে মাত্র 2 বছর আমরা চালু করেছি। বিশ্বভারতী ইজ ওয়েল ইকুইপড ফর NEP 2020। এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে সব ইউনিভার্সিটি, সব ইনস্টিটিউট এভাবে তৈরি হতে পারেনি, BHU এর ভিতরে আছে। সো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং একটা স্টেপ। তাতে কিন্তু আমি দেখেছি স্টুডেন্টদের ভিতরে, যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার অনীহা আছে, তারাও কিন্তু এখন ওই হাতের কাজ যেটা করা হচ্ছে, প্র্যাকটিক্যাল যে কাজগুলো করা হচ্ছে, তার ভিতরে ইনভলভমেন্ট, তার ভিতরে কাজ, এবং অন্যদের সাথে যারা একদমই কথা বলতো না তারাও এখন বিভিন্ন করতে, কথা বলতেই হবে আপনাকে, আপনি অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যাবেন। সে এইগুলোর উপরেই আমি ডিসকাস করব, স্লাইড আছে ওখানে। সো এইটা যেটা শিক্ষার প্রতি যাদের অনীহা আছে, অটোমেটিক্যালি শিক্ষার ভিতরে তার আগ্রহ তৈরি করা হয়ে যাবে। বিভিন্ন সাংস্কৃতিক মনোভাবাপন্ন যাদের ভিতরে খুব কালচারাল যে মেন্টালিটি আছে, যাদের ভিতরে শুধুমাত্র পড়াশোনা করব এরকম নেই, নাচ গান এগুলোর ভিতরে আছে, তাদের জন্যও এই কোর্সটা ভালো এবং এই সিস্টেমটা ভালো। কেননা এখানে প্রচুর প্রভিশন আছে। আপনি সায়েন্স নিয়ে পড়ছেন, ওখানে একটা অপশান আছে, আপনারা খুললেই দেখতে পাবেন NEP 2020-তে যে কমন সাবজেক্ট, আপনি সঙ্গীত নিয়েও পড়তে পারেন একটা সাবজেক্ট। আমরা আপনার ওই ক্রেডিটটা, যেখানে সঙ্গীত ভবন বা মিউজিক নিয়ে পড়বেন, ওরা ওই ক্রেডিটটা আমাদের কাছে পাঠিয়ে দেবে, আমরা ওটাকে আপনার সঙ্গে ট্যাগ করে দিয়ে দেবো। সো ক্রেডিটে আপনার কোথাও কিছু কমবে না। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু NEP 2020 খুব পজিটিভ একটা দিক। আপনি পড়তে পড়তে কোনো একটা সেমিস্টার আপনি কোনো একটা কলেজে গিয়ে পড়তে পারেন, যদি আপনার ডিপার্টমেন্ট সেটা অ্যাকসেপ্ট করে এবং তার ক্রাইটেরিয়া ফুলফিল যদি আপনি করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি সেটা সম্ভব। তার মধ্যে যেটা এর মধ্যেখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল বা আজও আছে বিশ্বভারতীতে, সেটা হচ্ছে আপনার ক্লাসরুমের বাইরে গিয়ে যে ক্লাসের বাইরে যে ক্লাস, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উনি ক্লাস 4 দেওয়ালের মধ্যে পড়াশোনা পছন্দ করতেন না এবং পড়াশোনা ভালোও বাসতেন না। উনি নিজেও 4 দেওয়ালে পড়াশোনা কোনোদিনই করেননি। যার ফলে কি হয়েছে, শান্তিনিকেতনে গেলে আপনারা দেখতে পাবেন এখন একটু রেস্ট্রিকশন আছে, যে আমতলায় বিভিন্ন জায়গায় আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে স্টুডেন্টদের জন্য। পারমিশন নিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে দেখতে পাবেন ওখানে খুব সুন্দর করে নিলিবিলিভাবে পড়াশোনা করা হচ্ছে। দ্যাট মিনস আপনি যখনই 4 দেওয়ালের বাইরে গিয়ে পড়াশোনা করবেন, আপনি
প্রকৃতির সঙ্গে, নেচারের সঙ্গে আপনি ডাইরেক্ট কানেক্টেড হয়ে গেলেন। কিন্তু আমরা চার দেওয়ালের মধ্যে থেকে যে পড়াশোনা করছি এখন, সেই চার দেওয়ালের ভিতরে থেকে কিন্তু আমরা প্রকৃতিকে অতটা ভালো চিনতে পারছি না, জানতে পারছি না। তার মধ্যে তো হয়ে গেছে এখন মোবাইল, তার মধ্যে হয়ে গেছে ল্যাপটপ, এগুলোরও প্রয়োজনীয়তা আছে। এগুলো নেপের নতুন একটা মানে চ্যালেঞ্জ, যে ডিস্টেন্স লার্নিং। এই যে আমি এইখান থেকে বসে আপনাদেরকে লেকচার দিচ্ছি, এবং সবচেয়ে বেশি এটা আলোড়িত হয়েছে কোভিডের সময়। এটা অনেক বেনিফিট আছে এটার। আপনি নিজের ঘরে বসে নিজের মতো পড়াশোনা করতে পারেন, সময় কমে যায়, খরচা কমে যায়, অনেক অ্যাডভান্টেজ আছে এটার। তাহলে এই শিক্ষাটাকে আমরা টেকনোলজি দিয়ে ক্লাসরুমের বাইরে আরেকটা ক্লাসরুম খুলে দিয়েছি, প্রকৃতির মধ্যে একটা ক্লাসরুম। আপনি ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে আপনি খুব সুন্দর পার্কে বসে বা খুব সুন্দর গাছের তলায় বসে, বা আমাদের স্টুডেন্টরা তো করে, সেখানে আপনি ক্লাস করতে পারেন যদি আপনার প্রপার ইকুইপমেন্টস থাকে। তার মানে শ্রেণীকক্ষের বাইরে আপনি পড়াশোনা করতে পারবেন। তার মানে পড়াশোনার জন্যে আলাদা করে কোনো আলাদা একটা ঘর, আলাদা একটা বাউন্ডারি, আলাদা একটা কিছু, সেটা কিন্তু এখানে থাকছে না, থাকলো না, এবং উনি পছন্দও করতেন না। আমি কিছু এক্সাম্পল বলবো, শান্তিনিকেতনের কিছু স্টুডেন্টের গল্প বলবো, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতি এখানে কিভাবে কাজ করে। এবং শুধু এটাই নয়, উনিও এটাকে বিশ্বাস করতেন, উনি স্টুডেন্টদের মধ্যেও সেটাকে চালিত করতেন। আমরাও সেটা করি, আমরা চেষ্টা করি মাঝে মাঝেই ক্লাসরুমের বাইরে গিয়ে ক্লাস নিতে। আরেকটা জিনিস উনি খুব নজর দিতেন, যে কমিউনিকেশন, আমরা কিভাবে কমিউনিকেট করছি, কিভাবে কমিউনিকেশন হচ্ছে, কোনো ছেলেটা কথা বলছে তো, সবাই কথা বলছে তো, সবাই সবার সঙ্গে তার রিলেশন আছে তো। এই যে জিনিসটা, এটা নেপে কিন্তু এখন খুব বড় একটা জায়গা তৈরি করেছে। কেননা এই এডুকেশন সিস্টেমে আপনি যদি নিজের ভিতরে থাকেন, আপনি শুধুমাত্র নিজের জন্য কাজ করেন, শুধুমাত্র আমি আমার পরিবারের জন্য কাজ করব, শুধুমাত্র আমি নিজে স্কিল ডেভেলপ করব, শুধুমাত্র আমি নিজে খুব স্কলার হয়ে যাব, আপনি এখনই বলে দিচ্ছি আপনি পারবেন না, আপনি কোনোদিনই খুব বড় হতে পারবেন না। কেননা আজকের কনসেপ্ট হচ্ছে টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক উনি অনেক দিন আগেই বিল্ড আপ করে দিয়ে গিয়েছিলেন। সেই সেম পলিসি কিন্তু এখন আমাদের মধ্যে আমরা কিন্তু এটাকে অ্যাডাপ্ট করতে চলেছি এবং অ্যাডাপ্ট করে ফেলেছি। আরেকটা জিনিস উনি খুব বিলিভ করতেন, সেটা হচ্ছে জয়ফুল অ্যান্ড রেসপেক্টফুল এডুকেশন। জয়ফুল অ্যান্ড রেসপেক্টফুল এডুকেশন, অনেকেই ভুলতে বসেছে এই কথাটা। জয়ফুল অ্যান্ড রেসপেক্টফুল এডুকেশনের একটা খুব ভালো উদাহরণ আমি আপনাদেরকে দিই। মুকুলচন্দ্র দে নামে একটি স্টুডেন্ট বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় পড়তেন পাঠোয়া ভবন। তো ওনার নামে ভীষণ কমপ্লেন, কন্টিনিউয়াস কমপ্লেন কি সব সাবজেক্টে ফেল করেছে। ঠাকুর ওকে এবারে বের করে দিন, তাহলে না হলে অন্য ছেলেরা নষ্ট হয়ে যাবে। উনি বলছেন ঠিক আছে, অনেকদিন ধরে তোমরা বলছো বা আপনারা বলছেন, তো ছেলেটিকে ডাকা হোক, আপনারাও আসবেন। ছেলেটি যথারীতি গেছে, প্রথমে টিচারদের সাথে কথা বলেছেন, বলার পর বলেছে যে সবারই একমত, কেউ পড়াশোনা, ছেলেটি একদমই পড়াশোনা করে না, শুধু ছবি আঁকে আর কোনো কাজ নেই।
সব সাবজেক্টেই প্রায় ফেল। তখন উনি বললেন ঠিক আছে, বেশ ভালো, দেখি প্রোগ্রেস কার্ড। উনি কিন্তু সব জানতেন, দেখার পরে দেখেছে যে হ্যাঁ সত্যি সত্যি সব সাবজেক্টে ফেল, 100-তে 100 ছবি আঁকাতে পেয়েছে। ভালো কথা, 100-তে 100 যে ছবি আঁকাতে পেয়েছে, উনি বলছেন এই ছেলে তো ভালো ছেলে, ঠিক আছে ছেলেকে ডাকা হোক। সেই টিচার ছাড়া স্টুডেন্টকে ডেকে উনি বললেন কি বাবা তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, তুমি এডাল ওডাল এইসব করে বেড়াও? তখন বলছে না আমার একদম ভালো লাগে না, কি একই পড়ার, একই টিচার, একই, আমার ভালো লাগে না, আমি এই ছবি আঁকতে ভালোবাসি। বলছে হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি, ঠিক আছে তুমি যাও। টিচারদেরকে ডেকে বলেছে এই স্টুডেন্ট এখানে থাকবে, আমি ওর সাথে কথা বলেছি, এই স্টুডেন্ট এখানে থাকবে, এই স্টুডেন্টকে যদি কেউ না পড়াতে পারেন তাহলে আপনারা এই বিদ্যালয় ছাড়তে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। সেই স্টুডেন্ট পৃথিবী বিখ্যাত, উনি ইটালিতে পড়াশোনা করে এসে প্রথম ব্রিটিশ পিরিয়ডে গভর্নমেন্ট আর্ট কলেজে প্রিন্সিপাল হয়ে জয়েন করলেন। ব্রিটিশ পিরিয়ডে একজন বাঙালি আর্টিস্ট, সেই মুকুলচন্দ্র যে গাছের ডালে ডালে ঘুরে বেড়াতো, যে ওই আনন্দের সঙ্গে পড়াশোনা করতো, ছবি আঁকতো, সেই জয়ফুলনেসের কথা বলছি। রেসপেক্টফুলনেস এডুকেশন হচ্ছে উই শুড রেসপেক্ট টিচার অ্যান্ড উই শুড রেসপেক্ট স্টুডেন্ট অলসো। সেটা আজ খুবই বিরল ঘটনা হয়ে যাচ্ছে, কিন্তু এটা বিরলতম ঘটনা নয়, একদমই নয়। যদি আমরা স্টুডেন্টদের প্রবলেম বুঝি, গার্জেনদের প্রবলেম বুঝি, তাহলে কিন্তু আমরা নিজেদের মতন করে নিজেরা একটা সেই মডারেট এডুকেশন চালাতে পারি। কিন্তু জেনারেলি কি হয়, আমরা একটুতে অধৈর্য হয়ে যাই, তখন সবাই বলেন যে এত স্টুডেন্টকে আমরা কিভাবে দেখব। দেখা যায় না হলে উনি কি করে এত স্টুডেন্টের ভিতর থেকে উনি খোঁজ খবর নিচ্ছিলেন যে এই স্টুডেন্টের নামে কমপ্লেন আছে, এই স্টুডেন্ট এর সম্বন্ধে উনার কাছে সব তথ্য ছিল। সো এটা সম্ভব, একদমই সম্ভব। আমরা এই রেসপেক্টফুল এডুকেশনের কথা বলি, যখন আমরা দুজনকে রেসপেক্ট করব, অটোমেটিক্যালি স্টুডেন্ট ইনস্টিটিউশনকে ভালোবাসতে শুরু করবে, তার নিজের পড়াশোনার জায়গাটা তার সে ইন্টারেস্ট পাবে এবং সে নিজে ভালোবেসে পড়বে। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করে দিয়ে গেছিলেন, আমরা সেইটাকে চেষ্টা করি মেনটেন করতে। আমি তো বলি শান্তিনিকেতনের পরিবেশ আপনারা যতই কিছু মিডিয়াতে দেখে থাকুন, সেগুলো অনেক কিছুই রটনা চলে, ওখানে মিডিয়ার লোকেরা বসে থাকে। আমি এখানে কোনো শান্তিনিকেতনের অ্যাডভার্টাইজমেন্ট করতে বসিনি, কিন্তু আজকে দেখুন যেখান থেকে এই কোর্সটা চলছে, যেখান থেকে অনলাইন ক্লাস কোঅর্ডিনেট করা হয়েছে, আজকে এত বিজি শহরের মধ্যে, এত কিছুর মধ্যে আজকে বেলুড় মঠকে দেখুন, কত সুন্দর শান্ত একটা পরিবেশের ভিতরে সবাই সবাইকে রেসপেক্ট দিয়ে কি করে পড়াশোনা, কিভাবে কত সুন্দরভাবে চলছে পড়াশোনা। সো চলতে পারে, আমরা যদি একটু এটার উপরে দৃষ্টি আকর্ষণ করি এবং আমরা যদি এটা নিয়ে একটু ভাবি। সো মোটামুটি আমাদের এই যে 4 বছরের যে কোর্স,
4 বছরের যে কোর্স, তার মধ্যে এখানে আমরা যেভাবে যতটা এখানে দেখা যাচ্ছে, আমরা দেখেছি আমাদেরও ডিজাইন করতে অসুবিধা হয়েছে। কিছু আমরা রেগুলার যে সিলেবাস কোর্স অ্যান্ড সিলেবাস আছে সেগুলো আমরা পড়াই বা সেগুলো আমরা তার মধ্যে আমরা রেখেছি। আর ওর পরে আমরা নতুন নতুন সাবজেক্ট, আপনারা জানেন ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা চালু হচ্ছে, অলরেডি চালু হয়ে গেছে। সেখানে আমরা বিভিন্ন ইন্ডিয়ান কালচারাল অনেক অ্যাক্টিভিটিস, অনেক কিছু জিনিস নিয়ে আমরা আসছি এবং ওখানে আমরা পড়াচ্ছি। সো পারভিন, কিছু বলছো? হ্যালো। সো আমাদের মধ্যে অলরেডি এই মডেলটা আছে, শান্তিনিকেতনে আছে, বেলুর মঠে আছে। সেখানে এই মডেলটা অ্যাকসেপ্ট করতে খুব একটা কষ্ট হয় না বা কষ্ট হচ্ছে না, কিন্তু এই মডেলটা যে এস্থেটিক্যাল ভ্যালু আছে, এটা কিন্তু আমি এস্থেটিক্যাল এই কথাটা এখানে এই জন্যই জুড়েছি যে আপনাকে অনেক বেশি ওই সৃজনশীলতা এবং নান্দনিকতার ভিতর দিয়ে এটাকে দেখতে হবে, নিজেকে নান্দনিক হতে হবে। আপনি তখনই একটা ভালো জিনিসকে ভালো বলতে পারবেন, আপনি নিজের ভিতর থেকে নিজে অনেক সুন্দর হবেন, সেটাকে বিশ্লেষণ করতে পারবেন। তখনই আপনি এই নান্দনিকতার এই যে ডিজাইনটা করা হয়েছে, কোর্সটাকে সিলেবাসটাকে যে ডিজাইন করা হয়েছে, এটাকে এই সেন্টিমেন্ট দিয়েই ডিজাইন করা হয়েছে। এই ফিলসফি এবং সাইকোলজিক্যাল স্টাডি করার পরেই কিন্তু এটাকে ডিজাইন করা হয়েছে, যাতে কিনা আজকে যারা ড্রপ আউট স্টুডেন্ট, পড়াশোনা করতে যাদের ভালো লাগে না, যাদের ছবি আঁকতে ভালো লাগে, যাদের গান গাইতে ভালো লাগে, যাদের খেলতে ভালো লাগে, যাদের কিছু অন্য হাতের কাজ করতে ভালো লাগে, যোগা করতে ভালো লাগে, নাটক করতে ভালো লাগে, লিখতে ভালো লাগে, অন্য ক্রিয়েটিভ আরো অনেক ক্রিয়েটিভ ফিল্ড আছে মিডিয়া জগতে, অ্যাক্টিং করতে ভালো লাগে, তাদের জন্য আজকে এই কোর্সে একটা স্পেশালাইজেশন সাবজেক্ট হিসেবে ঢুকে আছে। এবং আগামী দিন, আগামী 7-8 বছরের মধ্যে, আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে আমাদের নতুন ব্যাচ বেরিয়ে যাবে। 5-6 বছরের মধ্যে, আগামী 4-5 বছরের মধ্যেই প্রত্যেকটা স্কুলে এক্সপার্ট নেওয়া হবে, যেটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তৈরি হয়ে যাবে। আগে যে ওয়ার্ক এডুকেশনের ব্যাপারটা ছিল সেটা ওপেন হয়ে যাবে আবার। তো এই যে এতগুলো ডিসিপ্লিন প্রত্যেকটা কলেজকে অ্যাডাপ্ট করতে হবে, প্রত্যেকটা স্কুলকে অ্যাডাপ্ট করতে হবে। তাহলে কি হচ্ছে, যেই ছেলেটা, যেই মেয়েটা বা যারা আজকে পড়াশোনা থেকে দূরে থাকতো, তারা কিন্তু ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করতে শুরু করবে, যে আমরা যদি এই পড়াশোনার ভিতরে থাকি তাহলে অটোমেটিক্যালি আমি এইগুলোর ভিতরে থাকবো এবং আমি স্পেশালাইজ করতে পারবো, এবং সেখান থেকে তার নিজের একটা জায়গা তৈরি হয়ে যাবে। প্রচুর এভিনিউজ ওখানে আছে, প্রচুর স্কোপ আছে, সে কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে বেরোতে পারবে। আমি এখানে আমার কিছু স্লাইড আছে, আমি শেয়ার করবো স্লাইডটা। তো আমার এছাড়া কিছু 2-3 স্টুডেন্ট আছে, প্লাস এখানে 2-3 প্রফেশনাল আছে। সময় হলে আমি তাদেরকে ইনভাইট করবো, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলবো। আমি আগে স্লাইডের মধ্যে ঢুকে তারপরে আমি তাদের, যখন তাদের টার্ম আসবে আমি তাদেরকে বলবো, তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করবে, আপনারা তাদের কাছ থেকে শুনবেন তারা কি করেন অ্যাকচুয়ালি। সো আজকে শুধুমাত্র পড়াশোনা, শুধুমাত্র আজকে আমাদের মিন্স
মানে আমরা একাডেমিক যে প্রথাগত যে একাডেমিক যে জায়গা আছে সেটার বাইরে গিয়ে আমাদের কিন্তু আজকের এই নেপের যে নেপ 2020 যে এডুকেশন পলিসি, যেটা এত সুন্দর এস্থেটিক্যালি নান্দনিকভাবে পড়াশোনার ভিতরেও যে নান্দনিকতা আছে, সৌন্দর্যতা বোধ দিয়ে যে ডিজাইনটা করা হয়েছে, যে প্ল্যানিংটা করা হয়েছে, সেটাতে কিন্তু আজকে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা গার্জেন, পরিবার কিন্তু উপকৃত হবে। আজকে আপনারা বুঝতে পারছেন না, আগামী 10 বছর পরে দেখতে পাবেন প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েরা কিছু না কিছু বিষয়ে এক্সপার্ট, এবং দে হ্যাভ দ্য সার্টিফিকেট অন দেয়ার particularly in their interest, যেটাতে যাদের ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের পার্টি তাদের একটা করে সার্টিফিকেট আছে, এবং সেই সার্টিফিকেটটা ভ্যালিড সার্টিফিকেট ফর দ্য গেট দ্য জব, গেট দ্য অ্যাটলিস্ট মিনস তাদের নিজেদের কিছু ইনকাম করার রাস্তা খুলে যাবে। শুধু এটাই নয়, সে নিজে নিজের একটা ইনস্টিটিউশনও চালু করতে পারে। সে যদি গ্র্যাজুয়েশনের পরে, আপনারা জানেন এখন 80% মার্কস পেলেই স্পেশাল গ্র্যাজুয়েশন হয়ে গেল, আপনি ডাইরেক্ট পিএইচডিতে এন্ট্রি করতে পারবেন। দ্যাট মিনস আপনি ইউ আর এলিজিবল ফর, যদি পিএইচডি কমপ্লিট করতে পারেন অটোমেটিক্যালি আপনারা সবাই এলিজিবল ফর দ্য টিচিং। সো আজকের এত বড় এই যুগে, আজকের যুগে সবচেয়ে বেশি আজকে লুক্রেটিভ পড়াশোনা এটা। আমাদের সময় এটা এতটা ছিল না, কিন্তু ছিল কিরকম আমাদের সময়, পার্টিকুলারলি আমি বেসিক্যালি নিজে কিন্তু পড়াশোনা করতে ভালোবাসতাম না, একদমই ভালোবাসতাম না। কিন্তু ওয়ার্ক এডুকেশন বলে যে সাবজেক্টটা ছিল, ওখানে স্কুল ফাইনালে ওটা কিন্তু পেপার ছিল, ওটার উপরে মার্কস ছিল, ওখানে লেটার মার্কস পেলাম, আর সায়েন্সে লেটার মার্কস পেলাম। তখন আমার মনে হলো যে সায়েন্স নিয়ে তো সবাই পড়ে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া, যদি ছবি আঁকাতেই আমাকে মানুষ হতে হয়, বড় হতে হয়, এবং আমি যদি হই তাহলে অ্যাটলিস্ট এতগুলো যে ভিড় আছে এখন বাজারে তার থেকে একটু আলাদা হব। কিন্তু এখন দেখছি আর্টিস্টদেরও প্রচুর ভিড়, প্রচুর আর্টিস্ট। কলাভবনে মিনিমাম 2000, 2500, 3000 ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়, সিট 50 জন, 50টা এরকম প্রত্যেকটা কলেজে। তার মানে আজকের যুগে ইন্টেলেকচুয়াল লেভেল অনেক হাই, অনেক স্টুডেন্ট অনেক কিছু করতে পারে, অনেক ক্রিয়েটিভ তারা, এবং এই সময় এই ক্রিয়েটিভিটির এই জনে কিন্তু অনেক স্কোপ আছে। এই এনইপি 2020 কিন্তু সেই স্কোপগুলো করে দিয়েছে। এই জন্যে আমি আবারও বলছি, এস্থেটিক্যালি খুব নান্দনিকতার সাথে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এই কোর্সটার ভিতরে আমি কোশ্চেন নেব আপনাদের কাছ থেকে। আগে আমি স্লাইডগুলো দেখিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ। আমি একটু স্লাইডটা আপনাকে শেয়ার করছি। দেখুন, কন্টিনিউয়াস হোলিস্টিক অ্যাসিস্ট্যান্স কি আছে। প্রথমেই আমরা বললাম, এই আলোচনার ভিতরেই ছিল এটা, কগনিটিভ স্কিলস। আপনি নিজেকে নিজে যদি চেনেন, নিজের আত্মসম্মান সম্বন্ধে যদি আপনার সচেতনতা তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি আপনি অনেক সুন্দর একটা ব্যক্তিত্ব তৈরি হতে পারেন। সেটা কিন্তু এই নেপ 2020-তে আছে। আমাদের এখানে যে মডেল আছে, আমরা যেভাবে ওটা তৈরি করে রেখেছি, আগে কি হতো, আমাদের এতগুলো সাবজেক্ট নিয়ে আমরা ডিল করতাম না। এখন যেহেতু সে তার নিজের ইন্টারেস্টের একটা সাবজেক্ট প্রতিদিন পড়তে পায়, সে কিন্তু আগে আর মতন আর নেই। আমরা নিজেরা চোখে দেখি যে নিজেকে রিয়েলাইজ করে, ধরো প্রত্যেকটা সাবজেক্ট তার ভালো লাগছে না, কিন্তু পার্টিকুলারলি দুটো সাবজেক্ট ভালো লাগছে, সে তখন এসে ইন্টারাকশন করছে, সে তখন এসে কথা বলছে, সে কথা বলতে শুরু করেছে। এই করতে করতে যখন স্পেশালাইজেশন একদম শেষ পর্যায়ে পৌঁছবে, সে অনেক বেশি কমিউনিকেশন করবে, অনেক বেশি তার নিজের সম্বন্ধে নিজের আত্মসচেতন বোধ, সম্মান বোধ তৈরি হয়ে যাবে, এবং সে নিজেকে নিজে
কথা বলতে শিখে যাবে। দেখুন অটো সিস্টেমে এটা, দ্যাট মিনস কমিউনিকেশন স্কিল অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। যখনই কমিউনিকেশন স্কিল বেড়ে যাচ্ছে সে তো নিজে কাজ করবে, টেকনিক্যাল স্কিলটাও বেড়ে যাচ্ছে, সে কি কাজ করবে, কিভাবে কাজ করবে, কারণ চ্যালেঞ্জিং ব্যাপার আছে, তাকে কাজ শেষ করতে হবে। আর ওর সাথে সাথে ইমোশনাল স্কিলটাও জুড়ে যাচ্ছে সাথে। কিরকম ভাবে? কাজের প্রতি তার নিজের উপরে তার নিজের কন্ট্রোল, নিজের বিশ্বাস এবং অন্যদের সঙ্গে সুন্দর একটা সৌহার্দ্যিত একটা সুন্দর একটা রিলেশন তার নিজের বিল্ড আপ হচ্ছে। কাজের সাথে রিলেশন, টিচারের সাথে রিলেশন, এবং আমাদের অনেক অ্যাসিস্ট্যান্ট আছে যারা তাদেরকে সাহায্য করে তার কাজগুলো করে দেওয়ার জন্য। সেও সে অটোমেটিক্যালি শিখে যাচ্ছে কি করে গ্রুপে কাজ করতে হয়, কি করে মানে একটা টিম ওয়ার্ক তৈরি করতে হয়। অটোমেটিক্যালি ইমোশনালি সে ওর সঙ্গে জুড়ে যাচ্ছে। দ্যাট মিনস দিস ইজ হলিস্টিক একটা অ্যাসেসমেন্ট ও পুরো এই জার্নির ভিতরে তৈরি হচ্ছে। এখানেও তাই আছে, অটোমেটিক্যালি আপনি সোশ্যাল হবেন, অনেক বেশি আপনি ফিজিক্যালি মুভ করতে থাকবেন, কেননা আপনি তো নিজেই পড়াশোনা করছেন। অটোমেটিক্যালি আপনাকে যদি আপনি ফিজিক্যালি মুভ না করেন তাহলে এটা হবে না। আপনি স্পিরিচুয়ালি অনেক মানে আপনি অটোমেটিক্যালি স্পিরিচুয়াল হয়ে যাবেন। যারা অনেক বেশি কাজ করে এবং অনেক সুন্দর, তারা কোথাও না কোথাও, সে নাস্তিক হোক আস্তিক হোক, আর নাস্তিক হলেও সে সুন্দর, আস্তিক হলেও সে সুন্দর। বুঝতে পারলাম? সো এই স্পিরিচুয়ালিজম অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। অটোমেটিক্যালি আপনি একটা আপনার এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি আপনার মানসিকতা তৈরি হয়ে যাবে। কি আপনি প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে থাকবেন, নিজেকে নিজের মতন করে সুন্দর করে তৈরি করতে থাকবেন। এই নেচার যে আছে এত বড় পৃথিবীতে, এত প্রকৃতিটা যে এত সুন্দর, সেটাকে আপনি ফিল করতে থাকবেন। কেন? আপনি নিজে অনেক বেশি কনসাস হয়ে গেছেন। সেই কনসাসনেস, যে কনসাসনেস আমি এর আগের স্লাইডে যেটা বললাম, দ্যাট মিনস এই হলিস্টিক অ্যাসেসমেন্ট, এই কগনিটিভ স্কিল যখন আপনার তৈরি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু আপনি এই পার্টগুলো, কালচারাল পার্ট, ফিনান্সিয়াল পার্ট, এনভায়রনমেন্টাল, একটা দেখুন টিম ওয়ার্ক করছেন, একটা স্টুডেন্ট টিম ওয়ার্ক করছে, একটা প্রজেক্ট তৈরি করছে, সে ফিনান্স হ্যান্ডেল করছে। কারণ প্রজেক্টটাকে নামাতে গেলে আমরা মানে গ্রুপ প্রজেক্ট দিই, 4 জন 5 জন, তারা নিজেরাই ফাইন্যান্স হ্যান্ডেল করে, নিজেরাই সবকিছু করে, নিজেরা খুব সুন্দর করে প্রেজেন্টেশন করছে। দ্যাট মিনস আমাদের এখন 4th সেমিস্টার চলছে, এই খুললেই 5th সেমিস্টার চালু হবে। সো দ্যাট মিনস আপনার যে হলিস্টিক অ্যাটিটিউড, যেটা আগে যে আমরা রেগুলার কোর্সে অন্য যে সিস্টেম, পুরনো যে সিস্টেম ছিল, সেটাতে কিন্তু এই জিনিসটা এত 4th সেমিস্টারে এসেই ছিল না, 2nd সেমিস্টারে এসেও ছিল না, 3rd সেমিস্টারেতেও ছিল না। আমরা ওটা পেতাম 6th সেমিস্টার বা 7th সেমিস্টারে, তখন ওদের বেরিয়ে যাওয়ার সময়। এনিওয়ে, ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট, এইটাতে একটা সবচেয়ে বড় একটা জায়গা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর অলরেডি ইন্ট্রোডিউস করে গেছেন। আমাদের ওখানে স্কুল লেভেলেই প্রত্যেকটা ডিভিশন আছে, কার্পেন্টারি ডিভিশন থেকে শুরু করে, সেরামিক্স থেকে শুরু করে, মডেলিং থেকে শুরু করে, লেদার থেকে শুরু করে, এমব্রয়ডারি থেকে শুরু করে, উইভিং থেকে শুরু করে, প্রত্যেকটা ডিভিশন আছে, যে ডিভিশনে আপনি স্কিলকে, নিজের আপনার ভিতরে যে সৌন্দর্যতা আছে সেটা যাতে আপনি প্রকাশ করতে পারেন, তার একটা বিভিন্ন রকম রূপ দেওয়ার যে যতগুলো আপনার জায়গা আছে সেইগুলো দিয়ে আপনি, যেমন আবার ইন্ডাস্ট্রি যেমন আপনার টেকনিক্যালি আছে, তেমন আবার যদি আমরা দেখি ভাষাগত দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, আমাদের ওখানে স্টেজ ডেকোরেশন থেকে শুরু করে, ড্রেস ডিজাইন থেকে শুরু করে, প্রত্যেকটা গার্ডেনিং থেকে শুরু করে, প্রত্যেকটা বিষয়ের উপরে আজকে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন যে যেরকম ভাবে পারছে, সবাই তো আর শান্তিনিকেতনের মতন এতটা তাদের মতন নেই, সে কিন্তু এই মডেলটা তাকে তৈরি করতে হবে। দ্যাট মিনস এই যে জিনিসগুলো আছে, আপনি কিভাবে, আপনি তো বই পড়ে শিখলেন, একটা লার্নিং প্রসেস আছে, আপনার ভিতরে কম্পিটেন্সি তৈরি হলো, সেইটা দিয়ে আপনি
কিছু কিছু জায়গায় আমরা গিয়ে কোনো জায়গায় আমরা ট্রেনিং নিলাম বা ট্রেনিং কেউ এসে দিল বা টিচাররাই দিল, সেই ট্রেনিং প্রসেসের ভিতর দিয়ে, সেই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে অটোমেটিকলি আপনার এবিলিটি তৈরি হলো। এই এবিলিটি আপনাকে যখন আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন, যখন আপনি বেরোচ্ছেন, আপনার সেই গ্রোথ অটোমেটিক্যালি আপনাকে সেই জায়গায়, যখন আপনি ওখানে গিয়ে ইন্ডাস্ট্রিতে বা কোথাও গিয়ে ওখানে কাজ করবেন, সেখানে আপনি অ্যাডভান্স ট্রেনিং নিয়ে নিলেন। অ্যাডভান্স ট্রেনিং এর পরেই আপনি নিজে অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবেন। সো এই যে সুন্দর করে হিউম্যান সাইকোলজিকে বেস করে এই যে কোর্সটা চালু করেছে, যে এই যে এস্থেটিক্যাল যে ইনপুট দেওয়া হয়েছে এই ডিজাইনের পেছনে, সেটা দেখুন। দেখুন এখানে লেখা আছে উইকনেস অ্যান্ড স্ট্রেংথ। আপনারা দেখতে পাচ্ছেন তো স্লাইড? হ্যালো, স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কিছু টেকনিক্যাল প্রবলেম হলে বলবেন, কারণ আমার শুরুতেই টেকনিক্যাল প্রবলেম ছিল। সো ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট, উইকনেস অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্টস। আমরা কিন্তু এগুলোকে অ্যাসেস করি, এটা আমাদের একটা ডোমেনের মধ্যেই আছে সবসময়। এটা হয়তো সব কলেজে সব জায়গায় চালু হয়নি বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু উইকনেস অ্যান্ড স্ট্রেংথ মানে ওদের ইভ্যালুয়েশন করা, ওদের রিপোর্ট নেওয়া, কে কি করছে না করছে, সব সময় আমরা উইকনেস অ্যান্ড স্ট্রেংথকে নিয়ে কনসার্ন, এবং আমরা কিন্তু এটার অ্যাসেসমেন্ট করতে থাকি। অ্যাসেসমেন্ট অফ দ্য স্কিল, আপনি যে কাজটা করছেন তার প্রপার অ্যাসেসমেন্ট, সাথে শুধু তার কাজের বা তার মানসিক জায়গা থেকে তার ইয়েটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে না, তার কি হচ্ছে, তার ভিতরে যে বিউটি আছে, তার যে সৌন্দর্যতা বোধ, তার যে একাগ্রতা বোধ, তার ভিতরে যে ডেডিকেশন, তার ভিতরে যে হোলনেস, এই যে টোটালিটি, সেটা কিন্তু এই অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে আমরা সেটাকে দেখি। দ্যাট মিনস সাইকোলজিক্যাল ইনভলভমেন্ট, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ওই মুঘলচন্দ্রদের ভিতরে দেখেছিলেন। সাইকোলজিক্যালি কতটা ইনভলভ, কতটা ও কাজকে ভালোবাসে, সেই সাইকোলজিক্যাল ইনভলভমেন্ট কিন্তু এখানে এই অ্যাসেসমেন্ট স্কিলের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি, এবং এটাই হচ্ছে এর মূল জায়গা, NAP 2020-র মূল জায়গা। সোশ্যাল কনসাসনেস, আপনাকে বললাম, যখনই আপনি এই জিনিসগুলোর ভিতর দিয়ে যাবেন, আপনি সোশ্যালি ভীষণ কনসাস হয়ে যাবেন। আপনার সৌন্দর্যতা বোধ যেমন তৈরি হবে, অটোমেটিক্যালি যখনই সৌন্দর্যতা বোধ তৈরি হবে, তখনই আপনি দেখতে পাবেন, আরে ভাই এখানটা এরকম কেন, কেন তুমি ঝগড়া করছো, কেন তুমি নোংরা করছো, কেন তুমি এই জিনিসটাকে এখানে রাখলে, কেন তুমি ওই জিনিসটাকে ওইটাকে করলে, কেন তুমি বইটাকে ঠিক মতো গুছিয়ে রাখলে। দ্যাট মিনস কেন দাদা আপনি এরকম ভাবে কথা বলছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি ওই ওয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এই কোশ্চেন তৈরি হয়ে যাবে আপনার মনের মধ্যে। দ্যাট মিনস সোশ্যালি আপনি কনসাস হয়ে গেলেন, আপনি বিভিন্নভাবে নিজেদেরকে প্রকাশ করার আরেকটা দিক, আপনি এটা অটো সিস্টেমে হবে। যখন 4-5 বছর পরে যখন স্টুডেন্টরা বেরোবে, ওরা কিন্তু সোশ্যাল হয়েই বেরোবে। আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। আমি দেখেছি যে আগের যে কোর্সগুলো আমি অধ্যাপনা করি, ধরুন আজকে 26 বছর হয়ে গেছে, আমার 3টে ফ্যাক্টরি ছিল, আমার মানে বড় বড় 3টে ফ্যাক্টরি ছিল, যেখানে 40-50 জন কাজ করতো। আমি ডিজাইন ফিল্ডেই কাজ করতাম। এই যে জয়শ্রী টেক্সটাইল, নিশ্চয়ই নাম শুনে থাকবেন, রিষড়াতে স্টেশনের গায়ে আছে, ওরা আমার ক্লায়েন্ট ছিল। আমি ফ্যাক্টরিগুলো বন্ধ করে আমি পড়াতে এসেছি। আমি বিভিন্ন কলেজে পড়িয়েছি, বিভিন্ন কলেজে এখনো যাই পড়াতে, পার্টিকুলারলি শান্তিনিকেতনে আমি বেশি থাকি এবং ওখানেই আমি ফুল টাইম করাই। তার মানে এই নয় যে অন্য কলেজে যাই না। এটা দেখেছি যে আগের যে স্টুডেন্টরা যেভাবে মানে শুধুমাত্র নিজের টুকুনি বুঝে ওইটুকুনি পড়াশোনা করার পর আর কিছু ভিতরে থাকতো না, এবং এই জন্য ওরা ততটা বেশি সোশ্যালও ছিল না, চাকরি পেত ভালো। কিন্তু আজকে কিন্তু সেটা নয়। আজকে কিন্তু এরা টিম ওয়ার্ক করতে শিখবে প্রথম থেকেই। আজকে কিন্তু এরা সোশ্যাল হয়ে যাবে একদম গ্রাসরুট লেভেল থেকে, দেখতে পাবেন। দ্যাট মিনস
অটোমেটিক্যালি যাদের ভিতরে এইগুলো তৈরি হয়ে যায়, অ্যাকসেপ্টেবিলিটি অফ নিউ চ্যালেঞ্জেস, এই যে চ্যালেঞ্জটা নেবে, কি করে নেবে, এই চ্যালেঞ্জ নেবার তার ক্ষমতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। কি করে বাড়বে? যখন সে এই জিনিসগুলোর ভিতর দিয়ে যাবে, সে নিজের কাজ নিজে করতে থাকবে এবং সে নিজে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে থাকবে। এর ভিতর দিয়েই আপনার টিম ওয়ার্কের ভিতর দিয়ে সবকিছু ভিতর দিয়ে একটা ফ্রেন্ডশিপ ডেভেলপমেন্ট হয়ে যাবে। এই ফ্রেন্ডশিপটা কিরকম? এই ফ্রেন্ডশিপটা হচ্ছে শুধুমাত্র আমি কাজ করব তখনই তোমার সঙ্গে বন্ধুত্ব, সেটা নয়। আমরা আজকে আমি প্রায় 89-এ পাস আউট করেছি। এখনো পর্যন্ত আমাদের পুরো দেশে বিদেশে আমাদের যত বন্ধু আছে যারা মানে গত হয়েছেন তারা ছাড়া আমাদের খুব সুন্দর একটা বন্ধুর সার্কেল আছে এখনো পর্যন্ত। কিন্তু কোনো তাদের মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসি এরকম ব্যাপারটা নেই। সবাই সবার বিপদের দিনে ছুটে যাই, সবাই সবার বিপদের দিনে খোঁজখবর রাখি, চেষ্টা যদি কখনো অর্থের দরকার হয় সেইগুলো দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। দ্যাট মিনস সেই যে প্রবণতা আগেকার দিনে যে আমরা ওই সময় পড়াশোনা করে এসেছি, সেই সময় থেকে এখনো পর্যন্ত যেহেতু আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, তার একটু প্রভাব আলাদা। আবারও সেইটা দেখা যাচ্ছে যে বন্ধুদের মধ্যে এখন কথাবার্তা হয়, কারণ আমরা গ্রুপে কাজ দিই। কিছুদিন আগে যেটা ছিল না, সবাই সিঙ্গেল প্রজেক্ট করতো, এখন আমরা সেটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা গ্রুপের প্রজেক্ট দিই। দ্যাট মিনস গ্রুপে কাজ করলে কি হবে, আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে লোকেদেরকে দিয়ে কাজ করাতে পারবেন, স্কুলে গিয়ে কলেজে গিয়ে আপনি সবার সঙ্গে মিশে নিজের জায়গায় নিজের প্রফেশনে কাজ করতে পারবেন, যেটা কিন্তু কিছুদিন আগেও পর্যন্ত প্রবলেম ছিল। সাইকোলজিক্যাল জায়গায় দেখতে গেলে আজকে সবাই মোবাইলের যুগে খুব সেলফ সেন্টার্ড, কেউ কিন্তু কারোর জন্য কিছু বিশেষ ভাবে না। ওই ফ্রেন্ডশিপটা শুধুমাত্র ফ্রেন্ডশিপ ডে বলে যায়, আদারওয়াইজ কতটা ফ্রেন্ডশিপ আছে আমাদের মধ্যে সেটা কিন্তু একটা বড় কথা। এনিওয়ে, এরপরে যেটা আছে এমফাসিস অন মাল্টিপল ডিসিপ্লিনারি এডুকেশন, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে দেখুন, আমি জানি না পড়তে পাচ্ছেন কিনা আপনারা, দেখুন স্কিল ডেভেলপমেন্ট আছে, ভোকেশনাল ট্রেনিং আছে বা এডুকেশন আছে। এই ভোকেশনাল এডুকেশনের মধ্যে কিন্তু অনেক সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো আউট অফ দ্য বক্স। ওই হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রির বাইরে যতগুলো সাবজেক্ট আমরা দেখতে পাই, যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, ফাইন আর্টসের রিলেটেড বা ক্রিয়েটিভ বেন্ডেড যে সমস্ত জায়গা, যে সমস্ত সাবজেক্টগুলো আছে, সেই জিনিসগুলো এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ভিতরে রাখা হয়েছে। আমাদের অলরেডি আমরা ইন্ডাক্ট করেছি এনএপি 2020-তে, সেটা আছে। এইবারে এটার মধ্যেও আছে টেকনোলজিক্যাল এডুকেশন। আমাদের অনেক সিলেবাস এবং কোর্সের ভিতরে আছে টেকনিক্যাল নলেজ গেইন করতে পারে সেরকম ধরনের প্রজেক্ট, সেরকম ধরনের সাবজেক্ট আমরা ধরুন আমি টেক্সটাইলের, তাহলে আমি টেক্সটাইলের সঙ্গে সেরকম সাবজেক্টকে ইন্ডাক্ট করলাম এবং আমি পড়ালাম। আর কিছু কিছু কমন সাবজেক্ট আছে যেগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়াতে চলবে, কেননা ওদের লিস্ট আপনি দেখতে পাবেন ওয়েবসাইটে। আর কিছু কিছু ডিপার্টমেন্টের উপরে ছাড়া থাকে যেগুলো নিজেরা ফ্লোট করে, যেমন টিচার ট্রেনিং, প্রফেশনাল ডেভেলপমেন্ট। এটার মধ্যে শুধুমাত্র স্টুডেন্টদেরকেই ট্রেনিং দেব, স্টুডেন্টরাই পড়াশোনা করবে সেটা নয়। আমাদের টিচার ট্রেনিং ছিল আগে, আবারও এখন নতুন করে আছে। আমাদের এখন নতুন সিস্টেম হচ্ছে, আমরা নতুন বাইরে থেকে অনেক প্রজেক্ট নিয়ে আসবো, সেই প্রজেক্টগুলো কাজ করব, সেখানে স্টুডেন্টরা ইনভলভ থাকবে। নতুন এটা এনইপি 20 নিউ এডুকেশন পলিসির ভিতরে এটা ঢুকেছে এবং আমাদের ইউজিসি রুলসের ভিতরে এসছে যে আমরা বাইরের প্রজেক্ট হ্যান্ডেল করব উইথ আওয়ার স্টুডেন্ট অ্যান্ড উইথ আওয়ার ক্যাপাসিটি। আপনার ইনস্টিটিউশনে যা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির উপরে বেস করে আমার এই প্রজেক্টগুলো চলবে।
তারপরে পয়েন্ট আছে দেখুন, হায়ার এডুকেশন রিফর্মস। আপনি কিছুদিনের জন্য আমরা কি করেছি, কিছুদিনের জন্য আমরা দেখছি অলরেডি নেপের এটাতে ডিক্লারেশন আছে, আপনারা এটা 3-4 বছর চালান। যেখানে যেখানে অলরেডি আমাদের কাছে ফিডব্যাক রিপোর্ট ফিডব্যাক ফর্ম এসে গেছে যে কোথায় কি প্রবলেম আছে সেগুলো বলুন, আমরা সেগুলোকে নিয়ে ভাববো, সেই আপনাদের মতামত দিন, আমরা সেইগুলোকে ইন্ডাক্ট করার চেষ্টা করব। এই যে হায়ার এডুকেশনে যে রিফর্মেশন মিনস আপনি কি করে এটাকে আরো সুন্দর করবেন, এই সাইটটা কিন্তু ওপেন আছে। আগে কিন্তু এটা ছিল না, আগে যেটা করে দিলাম সেটা 25-30 বছর ধরে চলবে, 10 বছর ধরে চলবে, এখন কিন্তু নেই। অলরেডি আমাদের কাছে চলে এসছে, আমরা পাঠাবো, ওই হয়তো 2-3 বছরের মধ্যে ওটা চেঞ্জ হয়ে যাবে বা সামনের বছরই হয়তো চেঞ্জ হয়ে যাবে। ফ্লেক্সিবল বোর্ড এক্সামস আপনারা নিশ্চয়ই দেখছেন, অলরেডি এইচএস এর 4টে সেমিস্টারে কিভাবে কিভাবে পরীক্ষা হচ্ছে, কখনো তাকে ওই অবজেক্টিভ টাইপ কোশ্চেন দেওয়া হচ্ছে, কখনো ব্রড কোশ্চেন দেওয়া হচ্ছে। দ্যাট মিনস পরীক্ষা তুমি দেবে কিন্তু সেটা ওই চাপ নয়, ওই প্রচুর মোটা মোটা বই পড়ে ওই করতে বই। এখানে এখন যে এডুকেশন পলিসির ভিতরে এখন যে সিস্টেম দ্বারা হচ্ছে, আপনাকে প্রচুর পড়তেই হবে, কিন্তু তার মানে প্রচুর লিখতে হবে সেটা নয়। তার মানে আপনি যদি দেখা যায় 1 বছরের পরীক্ষায় আপনি লিখছেন আর 1 বছর পরীক্ষায় আপনি অবজেক্টিভ দিচ্ছেন, বেসিক্যালি এভাবে ভাগ করা হয়েছে। স্কুল ফাইনালেও শুরু হয়ে যাবে আর 2 দিন পর, তার প্রোগ্রাম চলছে। এই যে ধরুন এই হলিস্টিক, এইটা অলরেডি এগুলো সব বলে দিয়েছি। ছোটবেলাকায় যেইভাবে আমরা পড়াশোনা করতাম, ছোটবেলাটাই যেটা, একটা গল্প এখানে বলি। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে একজন বাচ্চাকে নিয়ে একজন ভদ্রলোক এসছেন, তারকে ছবি আঁকা শেখাতে হবে। বলছে আমি তো ছবি আঁকা শেখাই না। সকালবেলায় গেছেন 7টা 7:30টার সময়, ঠিক আছে কালকে এসো। সেই অনেক নাচর বান্ধা, তারপরে বলেছে ঠিক আছে তুমি কালকে এসো। আপনি ওকে কালকে নিয়ে আসবেন। সেই আগেকার দিনে সেই ধুতি পাঞ্জাবি পরা ওই ব্যক্তিত্ব, হাফ প্যান্ট পরেছে ছেলেটা, গেছে বোর্ড টোর্ড নিয়ে। পরের দিন সকালবেলায় কটার সময়, 6:30, 6:30টার সময় গেছে পেপার টেপার নিয়ে। তখন ওই উত্তরায়ণ, আপনারা যদি শান্তিনিকেতনে গেছেন নিশ্চয়ই দেখেছেন উত্তরায়ণে, তখন ওগুলো সব খোলা ছিল। তখন গার্জেনকে বলা হলো যে আপনি কিন্তু একটু দূরে গিয়ে বসুন। বসেছে, এই ছেলেটাকে বলেছে তুই পেছন দিকে ঘোর। পেছন দিক ঘুরে বলছে তুই দেখ কি কি দেখতে পাচ্ছিস, সেগুলো সব বলে যা আমাকে। বলতে 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 বলছে সব বলা হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে তুই ঘোর, আমার দিকে ঘোর। ঘুরে যেই ওনার দিকে তাকিয়েছে, বলছে তখন ও বাবাকে ডেকেছে। বাবাকে ডেকে বলছে আপনার ছেলেকে নিয়ে যান, আপনার ছেলের ছবি আঁকা হয়ে গেছে, ছবি আঁকা শিখিয়ে দিয়েছি। বলছে কি বলছেন ঠাকুর, এটা কি করে হয়? বলছে আপনার ছেলে দেখতে শিখে গেছে, মানে ছবি আঁকা অর্ধেক শিখে গেছে। ছেলেকে নিয়ে যান, 2 দিন বাদে 3 দিন বাদে ও ছবি আঁকুক, তারপর ও আমার কাছে আসুক, তারপর আমি সেই কাজ দেখে দেবো। এই ছিল আগেকার দিনের শিক্ষা। এইটা, এই যে ছোট্টবেলাকার যে শিক্ষা, সেই শিক্ষাই কিন্তু সেই হলিস্টিক, এই জয়ফুলনেস উইথ দ্য রেসপেক্ট, এই শিক্ষা। তারপরেই দেখুন সে একজন বড় আর্টিস্ট হয়ে গেল, সে নিজে একটা প্রফেশনাল হয়ে গেল। এই যে অ্যাপ্রোচটা আমরা ভুলেই গেছি। এই আজকে সকালবেলাকার একটা ঘটনা বলি। আজকে একজন ছাত্রী এসছে, আমারও মিসেস ডিজাইনার, তো ছাত্রী এসছে, সে বছরখানেক শিখেছে কিন্তু কিছুই শেখেনি। তার বাবা বলছে সার্টিফিকেট দিতে হবে। তখন ম্যাডাম বলছেন সার্টিফিকেট কিসের উপরে দেব? ও আমাকে যদি সার্টিফিকেট লিখতে হয় তাহলে তো লুফলস গুলো লিখতে হবে, ও তো কিছু সেরকম কিছু করে উঠতে পারেনি। বলছে না আপনি ভালো লিখে একটা সার্টিফিকেট দিন।
বলছে এটা তো হয় না। দ্যাট মিনস গার্জেনদেরকে সচেতন হতে হবে যে আমি যে ছেলে মেয়েটাকে পড়তে পাঠালাম, আমি যে ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে সেই যে জায়গাটা, এবং তাকে ফলো আপ করা, তাকে দেখা, তাকে বোঝা, একটু খোঁজ খবর রাখা। একদম ছেড়ে দিলাম ব্যাপারটা তা নয়, কিন্তু একটু নিজেদেরকেও এর ভিতরে সচেতন হতে হবে, গার্জেনদেরকে ভীষণভাবে সচেতন হতে হবে এই প্রেক্ষিতে যে আগামী দিন অনেক চ্যালেঞ্জের দিন। অতএব আপনার বাচ্চা যে যে মানে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেই শিক্ষায় আপনাকেও একটু হলেও শিক্ষিত হতে হবে। তবে গিয়ে আপনার বাচ্চাও ইন্টারেস্ট পাবে যে বাবা মা তাদের সবার ইন্টারেস্ট আছে আমি যেই কাজটা করছি। অথচ অনেক ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে আমার ক্ষেত্রেই ঘটেছে, আমার বাবা একদম পছন্দ করতেন না ছবি আঁকা, আমার মা পছন্দ করতেন, তো সংঘাত বাড়িতে ভীষণ লেগেছিল। তাতে প্রবলেমটা এটা হয়েছিল যে আমার বেড়ে ওঠাটা অনেক বাধার ভিতর দিয়ে বেড়ে ওঠা হয়েছিল। তো এই হলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু ছিল না। সেই হলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু বাড়িতেও যেমন টানতে হবে, এডুকেশন আমাদের যে আমরা যে মহল তৈরি করব, আমাদের যে ইনস্টিটিউশন তৈরি করব, সেখানেও কিন্তু আমাদের এই মহলটা তৈরি করতে হবে। আমার এখানে আমি এই স্লাইডটা চলে যাওয়ার পর এখানে দুই একজন আছে আমার স্টুডেন্ট এবং প্রফেশনাল যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে। একজন রাজ আছো? হ্যালো। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তোমার সাবজেক্টটা কি জানো তুমি? ভয়েস কি? ভয়েস ডিজাইনার, রাইট? অ্যাঙ্কার, ভয়েস আর্টিস্ট অ্যান্ড পাবলিক স্পিকার। আপনারা ওর কাছ থেকে শুনবেন। আমি স্লাইডগুলো নিয়ে যাচ্ছি। ঋত্বিক আছো? ঋত্বিক? হ্যাঁ স্যার। হ্যালো ঋত্বিক, আছো? ঋত্বিক মানে আমার একজন স্টুডেন্ট, টেক্সটাইল ডিজাইনার, সে বিশ্বভারতীর বলছি। তুমি ঋত্বিক নও? ও তাহলে জয়েন করতে পারিনি এখনো, অ্যাকচুয়ালি অন দ্য ওয়ে আছে। এনিওয়ে ঠিক আছে, আরো দু একজন আছে, আমি পরে এটাকে তাড়াতাড়ি শেষ করি। সো এই জিনিসটা তৈরি হলে কি হবে, আপনার গ্রেটার ক্যারিয়ার অপরচুনিটি অটোমেটিকলি তৈরি হয়ে যাবে, আর্টিস্টিক অ্যাপ্রোচ অ্যান্ড অ্যান্টিকুইটি অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তো আপনি কোনোদিনই একটু কনসাস থাকতে হবে। এই যে ডিসিপ্লিনটা এভাবে সাজানো হয়েছে না এনইপি 2020, যদি একটু চোখ কান মুখ খোলা থাকে, প্রত্যেকটা বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা ড্রপ আউট তো হবেই না। বললাম ড্রপ আউট লেভেল খুব কমে গেছে, হবেই না, বরঞ্চ কিছু না কিছু সে গিয়ে করতে পারবে। সবসময় এটা নয়, এটা ভাববেন না আপনার ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিছু না। আমার নিজের দুটো মেয়ে, একটি মেয়ে বম্বেতে আছে যে কন্টেন্ট রাইটার, স্টাইলিং করে, মডেলিং করে, বম্বেতে থাকে। ছোট মেয়ে এনআইএফটি থেকে, ব্যাঙ্গালোর এনআইএফটি থেকে পড়াশোনা করেছে, আমি বলিনি ওকে, ও নিজে করেছে। আবার আমার বড় মেয়ে অভিনয় করে। কিসে? আপনারা ওই কি রাজ, ওই সিরিয়ালটার নাম কি, ওই শুভ বিবাহ, ওইটাতে আছে। তো আর আমার জামাই যে উনি হচ্ছে ফিল্ম ডিরেক্টর। দেখুন আমাদের বাড়িতে সবাই ক্রিয়েটিভ ফিল্ডে আছে, কিন্তু কেউ কাউকে বলে দেয়নি কে কি কাজ করবে আর কে কি করবে। সে নিজের মতন করে সে বড় হয়েছে, নিজের মতন করে করছে। অতএব একটু কনসাস থাকতে হবে যে ঠিক পথে যাচ্ছে তো। প্রয়োজন হলে আপনাকে একটা এক্সপার্টের সাথে কথা বলতে হবে, প্রয়োজনে টিচারদের সাথে কথা বলতে হবে, প্রয়োজনে আপনার বন্ধুর সাথে কথা বলতে হবে। এই যে এক্সপোজারটা আমরা শুধু ভাবি স্কুল কলেজ ইনস্টিটিউশনের দায়িত্ব। সরি স্যার, কিছু মনে করবেন না বাবু, তোমাদেরকেও বলছি কিছু মনে করো না। শুধুমাত্র ইনস্টিটিউশন, স্কুল কলেজ সবকিছু দিয়ে দিতে পারে না। নিজেদেরকেই নিজের ভালোটা বুঝতে হবে, নিজেদেরকেই নিজের জায়গাটা খুঁজে বের করতে হবে, নিজেদেরকেই নিজের সৌন্দর্যতা সম্বন্ধে সচেতন হতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে। তার জন্যে আজকে সবচেয়ে
এত বড় একটা সুযোগ, এই গোটা প্রত্যেকটা বাড়িতে অন্তত 8-10টা করে মোবাইল আছে, গুগল আছে, অ্যাটলিস্ট গুগল দেখেও যদি কিছু করে সে কিছু হলেও করে খেতে পারবে। কিন্তু আমি বলবো সরি টু সে, গুগলের উপরে ভরসা না রেখে প্রকৃতির উপরে ভরসা রাখো, বাবা মার উপরে ভরসা রাখো, টিচারদের উপরে ভরসা রাখো, সোসাইটির উপরে ভরসা রাখো, সোশ্যাল লোকেদের উপরে ভরসা রাখো, তাদেরকে দেখো তারা কিভাবে প্রফেশনালি কাজ করছে, অটোমেটিকলি তুমি নিজে অনেক সুন্দর হয়ে যাবে। ওপেন, ফোকাস অন ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, এটা অনেক কিছু আছে এর ভিতরে। আমি এই স্লাইডটা প্রয়োজন হলে আপনাদেরকে শেয়ার করে দেবো। দেখুন এখানে দেখুন অলরেডি এইগুলো বলা হয়ে গেছে, ডিস্ট্রিবিউটেড লার্নিং, ই লার্নিং এ আমি শিখছি, এই যে আমি ই লার্নিং দিচ্ছি, ফ্লেক্সিবল লার্নিং এর মধ্যে যে ফ্লেক্সিবিলিটি, ওপেন অ্যাক্সেস, ওপেন লার্নিং, টেকনোলজি বেসড লার্নিং, এগুলো সব বলা হয়ে গেছে। অ্যাডাল্ট এডুকেশনটা বলা হয়নি। এই অ্যাডাল্ট এডুকেশনের উপরে অনেক চর্চা আছে এখন, সত্যি এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে এবং এই কোর্স চালু হয়ে গেছে অনেক জায়গাতেই। অ্যাডাল্ট এডুকেশনের উপরে ক্লাস হয়, সেলফ ইনস্ট্রাকশন অ্যান্ড আমি বলবো সেলফ ইনস্টিটিউশন মানে আমি নিজেই নিজের একটা ইনস্টিটিউশন তৈরি হতে পারি, নিজেই ঠিক করে নিতে পারি কোনটা ঠিক কোনটা ভুল। কেননা হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এটা যদি আমি বসিয়ে দিই এই নেপের উপরে, তাহলেই আমি এই উত্তরগুলো কিন্তু খুঁজে পেয়ে যাব। বুঝতে পারলাম? তাহলে হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, আমি কি সাবজেক্ট নিয়ে পড়বো, কেন পড়বো, আমি খেলা নিয়েই পড়বো, কেন পড়বো, আমার কাছে অনেক উদাহরণ আছে, অনেক, এই অত উদাহরণ যদি বলতে যাই রাতে 11টা-12টা বেজে যাবে। কিছুদিন আগে আমি ট্রেনে একটা জার্নি করছিলাম, এটা বলতেই হচ্ছে, সেই ভদ্রলোক, নাম বলছি না, অধ্যাপক, বর্ধমান ইউনিভার্সিটির, আমি সামনে বসে ট্রেনে যাচ্ছি, আমি ওনাকে চিনি না, ওনার অনেক বন্ধু বান্ধব আছে, তার মধ্যে ডাক্তার আছে, অধ্যাপক আছে, স্কুলের টিচার আছে, আমার কোনো গ্রুপ ছিল না, আমি তাদের ডিসকাশন শুনছিলাম। সেই ডিসকাশন, তার ছেলে, ওই ভদ্রলোকের ছেলে এমবিবিএস, কিন্তু এমডিতে চান্স পাচ্ছে না। এমবিবিএস সে ফার্স্ট র্যাঙ্ক করেছে, এমবিবিএস ইয়ের পরে গিয়ে পাচ্ছে না। সে অনেক কথা আলোচনা হচ্ছে, হঠাৎ করে আমি ইনভলভ হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কি ভালোবাসে, আপনার ছেলে কি ভালোবাসে, আপনার ছেলে কি পড়াশোনা করতে ভালোবাসে, কি করে এক্সট্রা। বলছে আমার ছেলে না ইয়ে করতে পারতো, চেস খেলতে পারতো ভালো, ও ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছিল, আমি ওকে ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে ওকে বলেছি ভাই এমবিবিএস করে তাড়াতাড়ি ভালো করে এমডি ডাক্তার। ও এখন সাইকোলজিক্যাল পেশেন্ট। দ্যাট মিনস ও প্রচুর খায়, এই নিয়ে গল্প। মা স্কুলের প্রিন্সিপাল, বাবা একজন অধ্যাপক, তার ছেলের আজ এই অবস্থা। বিকজ ওই যে আপনাকে বললাম, সেলফ ইনস্টিটিউশন, নিজেকে নিজের জায়গা, ও নিজেই নিজের জায়গাটাকে খুঁজে নিয়েছিল, কিন্তু গার্জেন বলল না এটা হবে না। আমি এটা বেশি দিনের আগে কথা বলছি না, এই 5-6 মাস আগেকার কথা বলছি। আমার একটু কাউন্সেলিং করার স্বভাব আছে, আমি প্রবলেম শুনলে বুঝতে পারি, তো আমি বললাম বেটার আপনারা ওর সাথে বসুন, আপনাদের কাউন্সেলিং এর প্রয়োজন আছে আপনার এবং ম্যাডামের, রাদার দেন আপনার ছেলের। আপনারা যদি যান তাহলে আপনার ছেলে ভালো থাকবে। তখন উনি রেগে টেগে গেলেন, আমিও বর্ধমানে নামলাম, উনিও বললেন, আমি বললাম রেগে কিছু লাভ নেই। তখন একজন কলিগস বুঝতে পেরে বললো যে না একদম ঠিক, এই স্যার ঠিক কথা বলেছেন, তোমাদের কাউন্সেলিং এর দরকার আছে, তোমরা যাও, নাহলে তোমার ছেলের প্রবলেম আছে। এখনো পর্যন্ত ছেলেটা ঠিক হয়নি, আমার ঠাকুরের কাছে আমার অনেক প্রার্থনা কি ছেলেটা ভালো হয়ে যাক। একটা খুব স্কলার ছেলে, তাকে যদি আজকে চেস খেলতে দেওয়া হতো, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে যখন চলেই গিয়েছিল, তাহলে তাকে কেন দেওয়া হলো না, বাধা কেন দেওয়া হলো? দ্যাট ইজ দ্য থিংস। দ্যাট মিনস এই যে ওপেননেস, আমরা ওপেন কথা বলি, এই ওপেন কি সত্যি সত্যি আমরা ওপেন না? আমরা সেই ওপেননেসে আমরা ভয় পাই।
আমরা দেখাই কিন্তু ভয় পাই। এনিওয়ে, এই জিনিসগুলো এতগুলো আমাদের রয়েছে নেপের মধ্যে, অলরেডি মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট আছে। আপনারা জানেন কিনা জানি না, প্রথম 2 বছর যদি আপনি নেপে গিয়ে ভর্তি হন তাহলে আপনি সার্টিফিকেট কোর্স করবেন, পাবেন আপনার ওই স্পেশাল সাবজেক্টে। আপনি টেক্সটাইল ডিজাইন নিয়ে পড়ছি তো টেক্সটাইল ডিজাইনে সার্টিফিকেট কোর্স। তারপরে আপনার 2 বছরে যখন আপনি যাবেন তখন অ্যাডভান্স ডিপ্লোমা হয়ে যাবে, এখানে লেখা আছে। দ্যাট মিনস 4টে সেমিস্টার যখন আপনি পেরোবেন তখন আপনার অ্যাডভান্স ডিপ্লোমা হয়ে গেল, আপনি তখনও ড্রপ আউট করে বেরিয়ে যেতে পারেন। তাহলে ফার্স্টে আপনি বেরিয়ে যেতে পারেন, আবার আপনি 1 বছর পরে এসে জয়েন করতে পারেন, আবার আপনি 1 বছর পরে আবার থার্ড সেমিস্টারে ভর্তি হলেন, 4th সেমিস্টার পড়লেন, আবার আপনি ড্রপ আউট করতে পারেন, বেরিয়ে যেতে পারেন, কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না, কেন আপনি একবারে বেরোচ্ছেন না। আবার বেরিয়ে গিয়ে আবার আপনি 1 বছর পরে 5th সেমিস্টার 6th সেমিস্টার পড়তে পারেন, হয়ে গেল আপনার 5th আর 6th সেমিস্টার, তখন আপনি ব্যাচেলার ডিগ্রি পেলেন, আবার আপনি বেরিয়ে যেতে পারেন। তারপরে আপনার এন্ট্রি হলো ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ, মিনস আপনি যদি ওখানে 80 স্কোর করে ফেলেন, আপনার অ্যাভাব 80 যদি থাকে, আপনি ডাইরেক্ট পিএইচডির জন্য আপনার এলিজিবল হয়ে গেলেন। এই সিস্টেমেই ব্যারাক ওবামা পড়াশোনা করেছেন, ঠিক এই সিস্টেমে আপনি মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট, এইটা হচ্ছে এটার বিউটি। এই নেপ 2020-র বিউটি হচ্ছে এটা, আপনি সার্টিফিকেট নিয়ে যেতে পারেন, আপনি ডিপ্লোমা নিয়ে যেতে পারেন, আপনি ব্যাচেলার ডিগ্রি নিয়ে যেতে পারেন, আপনি অ্যাডভান্স ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ এটা নিয়ে বেরোতে পারেন। আশা করি মোটামুটি, এছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন সেশন নেব। রাজ আপনাদের, আমি এটা থেকে এক্সিট করছি, রাজ আপনাদেরকে রাজ তুমি একটু অন করো, তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। নমস্কার, আমি রাজ। বাই প্রফেশন আমি একজন অ্যাঙ্কার, সঞ্চালক বাংলায় আমরা যেটাকে বলি, এবং ভয়েস ওভার আর্টিস্ট, এবং তার সাথে পাবলিক স্পিকার। তো এই যে প্রফেশনটা, আমি প্রথমে আগে ধন্যবাদ জানাবো আজকে স্যার আমাকে ইনভাইট করেছিলেন। স্যার আমি ওকে, সো প্রথমত হচ্ছে আমি ধন্যবাদ জানাই স্যারকে, নিয়াল স্যারকে, আজকে এখানে আমাকে ইনভাইট করার জন্য, এবং আপনাদের সকলের সাথে আমি আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি, এটা আমি খুবই ভাগ্যবান তার সাথে। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি বলছি তুমি তোমার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, তোমার কথা আমি শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের যে এত সুন্দর একটি প্রয়াস, সেখানে আমি তাদেরকেও একটু ধন্যবাদ জানাই যে এরকম একটি প্ল্যাটফর্ম এখানে দেওয়ার জন্য। এবং হ্যাঁ, এবং জিৎ মহারাজকেও আমি ধন্যবাদ জানাই এখানে আমাকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম এখানে দেওয়ার জন্য। তো আজকে আমি যেটা বলবো, জাস্ট আমার কয়েক বছরের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, এবং আপনাদের সাথে একটু কথাও বলবো যে আমি কিভাবে আমার জায়গাটা আমি পেয়েছি, এবং তার সাথে কি কি জার্নির মধ্যে দিয়ে গেছি, সেগুলো প্রত্যেকটা জিনিস শেয়ার করবো। তো আমি একটু আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ করতে চাই, যদি আপনারা প্রত্যেকে আপনাদের ক্যামেরাটা যদি একটু ওপেন করেন, আমার একটু দেখতে সুবিধা হতো যে আমি কাদের সামনে কথা বলছি। এটা একটা ছোট্ট অনুরোধ রইল সকলের কাছে, যদি আপনারা ওপেন করেন তাহলে আমার একটু সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। সকলকে একটু অনুরোধ করছি যে ক্যামেরাটা একটু যদি ওপেন করে নিন। ফাইন, অনেকেই ওপেন করছেন, প্রত্যেকে করে নিন। এবং আমার জাস্ট একটা ছোট্ট জার্নি রয়েছে। ছোট্ট জার্নি মানে হচ্ছে আমি মোর দ্যান 10 ইয়ার্স মতো, প্রায় 11 বছরের মতো আমি এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। এবং এই প্রফেশনে আসার যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি শেয়ার করবো যে কিভাবে এই প্রফেশনে এলাম, আমি কেমন স্টুডেন্ট ছিলাম, তো সমস্ত কিছু বিষয় নিয়ে। তো প্রথমে যেটা বলার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছে? না, ছোট করে বলো, কেননা অনেক কোশ্চেন নেওয়ার আছে। ওকে, শিওর।
ওকে, সো প্রথমত হচ্ছে যে আজকের যে বিষয়টা এনইপি 2020 যে বিষয়টা, সেটা আমাদের সময় ছিল না। তো এবং আমরা যে সময় বড় হয়েছি, তো সেই সময়ে যে আলাদাভাবে কোনো কিছু যদি ভাবা হতো যে আমি এইটা হতে চাই, মানে আমি একজন আর্টিস্ট হতে চাই, বা আমি একজন যে কোনো অন্যান্য প্রফেশনে, আমি একজন ক্রিকেটার হতে চাই, বা আমি ফুটবলার হতে চাই, বা যে কোনো প্রফেশনে হতে পারে, তো সেই প্রফেশনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আলাদা কোনো মানে জায়গা ছিল না যে আমি একই ফিল্ড থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তো আমার যেটা পার্সোনালি যেটা আমি আমার ফিল করেছি যে আমি একজন আর্টিস্ট হতে চাই, অভিনেতা হতে চাই, সেটা সেই হিসাবেই আমার এই প্রফেশনে আসা। এবং বাই গড সেটা মানে অভিনেতা, অবশ্যই আমি একজন অভিনেতা, কারণ আমি একজন প্রথমে থিয়েটার আর্টিস্ট, তারপরে আমি এই প্রফেশনে আসি, অ্যাঙ্কারিং মানে সঞ্চালনাটাকে আমি বেছে নিই, যেটা আমার ভাষাটাই আমার দখল, এবং ভাষাটাই আমাকে মানুষের কাছে পরিচয় দিতে সাহায্য করবে। তো সেই হিসাবে এটাকে বাছা। এবার হচ্ছে যে আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে ভাষা মানে আমরা তো বাংলা ভাষায় কথা বলে থাকি, যারা এখানে রয়েছেন প্রত্যেকেই আমরা বাঙালি। তো বাংলা ভাষাটা আমরা সকলেই বলি, যে কোনো জায়গায় দোকানে কেনাকাটা করতে গেলে, বা বাড়িতে যে কোনো আমাদের পরিচিত মানুষের সাথেও আমরা কথা বলে থাকি, কিন্তু ভাষার যে অ্যাকচুয়াল যে ফিলোলজি যেটা আমরা বুঝি, তো সেটাকে কিন্তু আমরা মর্যাদা দিই না। তো আমার কোনো একটা জায়গায় মনে হলো যে ভাষা নিয়ে যদি কাজ করা যায়, ভাষাটাকে যদি নিজের আত্মস্থ করা যায়, তাহলে সেইটা নিয়ে হয়তো অনেক কিছু কাজ করা যেতে পারে। কারণ প্রথমত হচ্ছে আমি মানে খুবই মিডিওকার স্টুডেন্ট আমি বলতে পারি, এবং সেখানে কিন্তু আমি আর একটা আমার সব থেকে বড় প্রবলেম ছিল যে আমি ইন্ট্রোভার্ট, মানে আমি একদমই কথা বলতাম না। এবং আরেকটা সমস্যা যেটা আপনারা হয়তো রিলেট করতে পারবেন, যে মানে অপর কোনো জেন্ডারের সাথে কথা বলতে গেলেও আমাদের অনেক সময় প্রবলেম হয়। তো সেইটাও কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। এটা কিন্তু মানে সেই প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করি না, এবং আমরা এগিয়ে চলি রাস্তার দিকে, কিন্তু সেটা সমস্যার একটা কারণ। তো আমার এই প্রফেশনে আসতে গিয়ে, আমি থিয়েটার করতে গিয়ে আমি শিখেছি যে অ্যাকচুয়াল যে ভাষাটাকে আমরা সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে পারি। আমি বাংলা ভাষায় কথা বলছি ছোট থেকে, যখন থেকে আমি মানে হাঁটতে চলতে শিখছি, কিন্তু ভাষার অ্যাকচুয়ালি দখলটা আমি শিখলাম ওই জায়গা থেকে। তো সেখান থেকে আমার সঞ্চালনা। এবং আরো একটা বিষয় যেটা বলতেই হয়, সেটা হচ্ছে যে আমি স্কুল কলেজে যখন সেমিনার নিই অ্যাজ এ পাবলিক স্পিকার হিসাবে, কমিউনিকেশন কোচ হিসাবে, তখন ওখানে গিয়ে দেখি যে অনেক ছেলেমেয়েরা এই একটা কমপ্লেন করে যে স্যার আমার পড়তে ভালো লাগছে না, বা আমার এই সাবজেক্টটা ভালো লাগে না। হতেই পারে আমার পার্সোনালি কোনো সাবজেক্ট আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু কোনো না কোনো সাবজেক্ট তো ভালো লাগে, নিশ্চয়ই লাগে। তো সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোড আনকোড একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বিষয়ের প্রতি অনীহা থাকতে পারে, কিন্তু শেখার প্রতি কিন্তু কোনো অনীহা নেই, কারণ কোনো না কোনো ভাবে আমরা কিন্তু কিছু না কিছু শিখে থাকি, এটা আমরা প্রত্যেকে শিখে থাকি। তো আমি সেইটাকে সবসময় কাজে লাগিয়েছি, বা আমার মনে হয়েছে যে আমি কিছু ডিফারেন্ট কিছু ক্রিয়েট করতে চাই, তো আমি নিজে কিছু এটা আলাদা কিছু করতে চাই, সেই হিসাবে এই প্রফেশনে আসা। এবং এই প্রফেশনে থেকে আজকে যদি আপনারা বলেন, আমার পেজ রয়েছে অ্যাঙ্কার রাজ লাইভ, তো সেখানে আপনারা কাজ দেখতে পারবেন। তো আমি অন্যান্য যে কাজগুলো হয় সেগুলো আমি ওখানে আপলোড করি, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে অ্যাজ এন অ্যাঙ্কার হিসাবে যখন আমি কাজ করি, আমার কাছে কিন্তু এত মানুষজন, এত মানুষ যারা রয়েছে তাদের সামনে কথা বলে, যখন আপনারা এখন অনলাইনে রয়েছে, আমার অফলাইনে যখন সেমিনার, তখন একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করি যে আমার কথা শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করে থাকে। তো সেইটা একটা বড় বিষয়, যে আমি তাদের সাথে কিভাবে কমিউনিকেট করছি। মানে একটা মোস্ট আন্ডাররেটেড স্কিল, যেটা কথা বলা, যেটা আমরা কমিউনিকেশন, যেটাকে আমরা কোনো পাত্তা দিই না, আমরা কোনো গ্রাহ্য করি না, সেটাও কিন্তু আপনার একটা কলা হতে পারে, এটা একটা আর্ট হতে পারে। এবং সেটাকে যদি সঠিকভাবে আপনি ব্যবহার করেন, আপনি কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারেন। তো এটা একটা বিরাট বড় লেসন, যেটা আমি আমার মোর দেন 10 ইয়ার্স লাইফে আমি এটা পেয়েছি। আমি 2014-এ আমি পাস আউট করি, এইচএস পাস আউট করি, তো দেন এখন 25 এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এটা আমার একটা বিরাট বড় জায়গা। আপনারা হয়তো নাম বললে চিনতেই পারবেন, মীর আফসার আলী, আপনারা অনেকেই চেনেন। তো তার সাথে কাজ করার আমি সুযোগ পেয়েছি, এবং আমি একটা বিরাট বড় একটা লেসনও পেয়েছি যেখান থেকে, যে একটা মানে অভূতপূর্ব মানুষ। মানে আপনারা সকলেই জানেন যে তার গলার ভয়েস কতটা মানে অমায়িক, একটা অন্যরকম একটা মাধুর্যতা আনে। তো আমি পার্সোনালি কিছু তার সাথে কথাও শেয়ার করেছি, এবং তার থেকে কিছু লেসনও নিয়েছি, যেটা আমার লাইফে এগোতে সাহায্য করেছে। যাই হোক, এরকম অনেক মানুষের সাথে আমি কাজ করেছি। এবং একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে আজকে সময় খুব কম, যতটুকু বলার সময় পেয়েছি আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, যে সাকসেস, আমরা জানি তো যে একটা সাকসেস আমাদের লাইফে একটা মোটো, যে আমরা সাকসেসফুল হতে চাই, প্রত্যেকেই হতে চাই, কেউ আনসাকসেসফুল হতে চাই না। তো এই সাকসেসফুলের অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি, যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি বলতে পারবেন যে সাকসেসফুল হওয়ার সংজ্ঞাটা কি? আমি প্রশ্ন করলাম আপনাদেরকে, যে কেউ বলতে পারেন, মানে ওপেন টু অল,
যে কেউ শেয়ার করতে পারে, কোনো কোনো অসুবিধা নেই। আপনারা নিজেদের যেটা মনে হচ্ছে ভুল হতে পারে, ঠিক হতে পারে বা যাই হতে পারে, তারপরে আমি আমার বক্তব্য দিচ্ছি। If you want to be successful, you have to accept your failures. ডেফিনেটলি এটা একটা স্টেটমেন্ট হলো, বাট আমি যদি স্টেপ বাই স্টেপ বলি সেই হিসাবে, আচ্ছা আমি আমার লাইফের একটা সাকসেসের একটা ফর্মুলা রয়েছে। অ্যাচিভিং ওয়ান্স এডুকেশনাল এম, আচ্ছা ওকে ফাইন, ওয়েল সো আমার লাইফে একটা সাকসেস ফর্মুলা রয়েছে, 5 স্টেপ অফ সাকসেস ফর্মুলা, যেটা আমি আমার লাইফে অলওয়েজ মেনে চলেছি। এবং ডিফারেন্ট একটা প্রফেশনে আসার সময় যেটা আমার ব্রেন ট্রিগার যেটা করেছিল যে আমাকে কিছু আলাদা ক্রিয়েট করতে হবে, সেটার জন্য এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ, মানে আমরা তো একতলা থেকে 10 তলায় উঠতে পারবো না, তো আমাদের স্টেপ বাই স্টেপ যেটা করতে হয় সেইটা আমি ফলো করেছি এবং আজও ফলো করছি এবং ইন ফিউচারে ফলো করবো। এবং আমার প্রত্যেকের লাইফে একটা আলাদা গোলস থাকে, এবং আজকে যেখানে দাঁড়িয়েছি ইন ফিউচার আরো এগিয়ে যাওয়ার জন্য, সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য সেটাকে ট্রাই করবো। তো প্রথমত 5 স্টেপ অফ সাকসেস ফর্মুলা, প্রথম যে পয়েন্টটা যেটা আসে সেটা হচ্ছে সাকসেস কেন আপনি হতে চান। কারণ কোনো একটা বিষয়ে মানে সেই জায়গাটায় আপনি নিজেকে ক্রিয়েট করতে চান, সাকসেসফুল হিসেবে মেনে নিতে চান। মেনে নেওয়ার জন্য যা যা আপনাকে করতে হবে, প্রথম যেটা সেটা হচ্ছে কি করতে হবে, প্রথম যেটা সেটা হচ্ছে অনেস্টি, মানে আপনার সততা। যেটা আপনি সততা দিয়ে যে কাজটা করছেন সেটার মধ্যে কোনো রকম ফাঁক না থাকে। আপনারা তো প্রত্যেকে শুনেছেন যে বাবা মারা ছোটবেলায় আমাদের বলেছে যে ফাঁকি দিলে ফাঁকিতে পড়বি। এই কথাটা মানে ছোটবেলাতে বুঝতে পারিনি, কিন্তু আজকে এই কথাটা বুঝতে পারছি অক্ষরে অক্ষরে। কারণ আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে একটু ফাঁকি দিচ্ছি, আর সেই ফাঁকিটা কিন্তু কাকে দিচ্ছি, অন্য কাউকে দিচ্ছি না, আমরা টিচারকে দিচ্ছি না, আমরা বাড়ির কারোকে দিচ্ছি না, আমরা কিন্তু নিজেদেরকে দিচ্ছি। তো সেইটা যেন না হয়, সেই অনেস্টি দিয়ে কাজটা করতে হবে, এবং প্রত্যেকটি মানুষ যাতে অনেস্ট হতে পারে তার কাজের প্রতি। নেক্সট নাম্বার 2 সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিন যদি না হই তাহলে আমরা কিন্তু কখনো সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ডিসিপ্লিন হতে হবে, কেন ডিসিপ্লিন হতে হবে, প্রত্যেকটা মানুষ যদি ডিসিপ্লিন না হয় তাহলে সেই কাজটা করার প্রতি একটা অনীহা চলে আসবে, এবং সেইটা কিন্তু তাকে এগোতে কখনো সাহায্য করবে না। নেক্সট হচ্ছে ডেডিকেশন, মানে নিষ্ঠা, যেটা আমরা দিই প্রত্যেকটা মুহূর্তে, আমরা সেই মানে সেই কাজটার প্রতি নিষ্ঠা সহকারে, মানে ফেলিয়ার হচ্ছি, বারবার উঠছি, বারবার পড়ছি, বারবার উঠছি, বারবার পড়ছি, তো কি হচ্ছে যে একটা অনীহা তৈরি হচ্ছে। কিন্তু অনীহার সাথে অনীহাটাকে দূরে সরিয়ে দিয়ে আমরা যদি সেই নিষ্ঠাটা রাখি তাহলে কিন্তু আমরা লাইফে সাকসেসফুল হতেই পারবো। নাম্বার ফোর হচ্ছে আমরা যে কাজটা করছি সেটাকে কনসিস্টেন্ট রাখা। কনসিস্টেন্স মিনস সেটা হচ্ছে ধারাবাহিকভাবে বজায় রাখা, মানে আমি আজকে ফেলিয়ার হয়ে গেলাম আর মনে হলো এই রাস্তাটা আমার জন্য নয়, আমি রাস্তাটা বন্ধ করে দিলাম, সেটা নয়, কিন্তু কন্টিনিউয়াসলি সেটাকে এগিয়ে চলা, সেটাকে কাজ করা এবং সেই কাজটার প্রতি এফিসিয়েন্সি তৈরি করা। এবং যত আপনি কাজটার প্রতি আগ্রহ আপনার বাড়বে, আপনার যদি সেই কাজটার প্রতি আপনার দক্ষতা বাড়ে, আপনি কিন্তু অবশ্যই একজন এক্সপিরিয়েন্স পার্সন হবেন। ওকে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা বলতেই হয়, সেটা হচ্ছে ফোকাস। ফোকাস মিনস, এবং আমরা জানি প্রত্যেকটা জিনিস যখন আমরা ফোকাসলি করি, আমরা যখন প্রত্যেকটা জিনিস যখন মানে এতটা ডিপলি ভাবে ফোকাস থাকি, সেই কাজটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়। এবং সেটা কি হয়, সেটা একটা কিছু মুহূর্তের জন্য হয়, কিন্তু এটা যদি আমরা হোল লাইফে থাকি, আমাদের সেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাবে আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা সেই কাজটা বা সেই প্যাশনটাকে নিয়ে আমরা কিন্তু প্রফেশনে বানাতে পারবো। যেটা এনইপি 2020 আজকে যেটা বিষয়, মূলত যে বিষয়টা, আমরা আমাদের প্যাশনটাকে প্রফেশনে কনভার্ট করতে পারবো। তো এটাই হচ্ছে একটা সাকসেস ফর্মুলা, যেখানে আপনারা 5টা স্টেপ পাচ্ছেন। একটা হচ্ছে কি, অনেস্টি, একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে ডেডিকেশন, একটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা হচ্ছে ফোকাস। এই 5টা স্টেপ আপনাকে লাইফে এগোতে সাহায্য করবে, এবং এটা যদি আপনি একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে আপনার সাকসেস ফর্মুলা এই 5টার বাইরে কিন্তু আর কিছু নেই। তো দিস ইজ দ্য মেন থট। এই থটটাকে মাথায় রেখে এগিয়ে যাবেন। আমি স্পিচ শেষ করবো জাস্ট একটা কোটেশন দিয়ে। তো এবং আমার জীবনে একটা ছোট্ট ঘটনা, যেটা হচ্ছে যে আমি যখন মানে প্রত্যেকটা আমরা মানুষ, আমরা মানে রক্ত মাংসের মানুষ, যেহেতু আমাদের প্রত্যেকেরই সবকিছু রয়েছে, আমাদের লাইফে ডিপ্রেশন রয়েছে, আমাদের ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা জিনিস রয়েছে। তো আমি যখন নিজে যখন মনে হয় যে আমি ভেঙে পড়ি, আমি যখন এটা আমি শেয়ার করছি, ওপেন টু অল শেয়ার করছি, তো তখন আমার মনে হয় একটা মানুষ আমাকে খুবই মানে মোটিভেট করে, অলওয়েজ মোটিভেট করে। তো সেটা হচ্ছে, আমি তার কোটটা বলবো, কোটটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সেই মানুষটি কে। সেটা হচ্ছে, ওঠো জাগো, যতদিন পর্যন্ত লক্ষ্যে না পৌঁছচ্ছ থামিও না। আই থিঙ্ক সকলে বুঝতে পারছেন আমি কার কথা বলছি, স্বামী বিবেকানন্দ, যার জন্য আজকে আমরা এখানে। এবং তিনি যে এতটা আমাদের অ্যাডমায়ার করেন, এতটা আমাদের
বলতে গেলে আমাদের মোটিভেট করেন প্রতিটা মুহূর্তে, যেখানে মনে হয় যে যে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকেও তিনি একটা নতুন আশার আলো আমাদের মধ্যে ছড়িয়ে দেন। তো একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম যে, এবং পরবর্তীকালে যদি কখনো দেখা হয়, অবশ্যই এটা মানে অফলাইনে হতে পারে বা অনলাইনে যদি ভালোভাবে আরো অনেক কিছু শেয়ার করা যায় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু স্যার। সকলে ভালো থাকবেন, এবং যদি কিছু প্রশ্নও থাকে আমার কাছে তো সেটা থ্যাংক ইউ মানে আফটার সেশন অবশ্যই থ্যাংক করতে ইউ পারেন। রাজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন রাজের মুখ থেকে, ও অলরেডি প্রফেশনালি কাজ করছে বাজারে এবং অনেক বড় বড় ইন্ডাস্ট্রির সাথে কাজ করেও। এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় যে আউট দ্য বক্স মিনস যে রেগুলার যে পড়াশোনার বাইরেও একটা অনেক বড় একটা সার্কেল আছে, অনেক বড় অনেক কিছু শেখার আছে, যেখান থেকে যদি আপনি ওখানে স্কিল আমরা মানে মানে আমাদের যে স্কিল আছে সেইটাকে যদি আমরা বাড়াতে থাকি, আমাদের যদি ইন্টারেস্ট আছে সেখানে যদি আমরা নিজেরা কাজ করতে থাকি, অটোমেটিক্যালি সেটাই আপনার। আমি আগে ছোটবেলায় সাইনবোর্ড লিখতাম, আমার সাইনবোর্ড লেখাই আমার পেশা ছিল। আমি ক্লাস 9 থেকে সাইনবোর্ড লিখতাম। তারপরে আমি ক্লাস 12-এ গিয়ে আমি শান্তিনিকেতনে পড়তে যাই, তারপরে এনআইডিতে পড়তে যাই, তারপরে আমি আবার বিজনেস করতে আসি, তারপরে আবার আমি পড়াতে আসি। সো আমার জার্নিটা কিন্তু ওই ছবি আঁকার বাইরে যায়নি। তার মানে আপনাকে একটা জায়গায় ফোকাস, যেটা ও বলছিল সেইটাই রাখতে হবে। ইন দি মিন টাইম আমার আরেকজন ছাত্র, খুব গুণধর ছাত্র, সে আর কয়েকদিনের মধ্যেই প্রফেশনাল হয়ে যাবে। ও মাস্টার ডিগ্রি করেছে ইয়ে থেকে, মানে শিল্প সদন থেকে। এইটাই ওর লাস্ট সেমিস্টার চলছে এবং কয়েকদিন পরেই ওর প্রেজেন্টেশন আছে। নাম হচ্ছে ঋত্বিক হালদার। আজকে আপনারা দেখে থাকবেন এই ওয়েবসাইটে আমাদের কিছুদিনের মধ্যেই 6 মাসের একটা কোর্স চালু হচ্ছে, তার যে প্লেয়ার ডিজাইনটা এই ঋত্বিক হালদার করেছে। ঋত্বিক, আছো তুমি? হ্যাঁ স্যার, আমি আছি। ঋত্বিক ডাইরেক্ট এই এস্থেটিক্স ক্লাসের ছাত্র। ওর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ওর নিজের যে মানসিক ডেভেলপমেন্ট এবং কাজের উপরে যা ডেভেলপমেন্ট। ও আমাদের সাথে 6 বছর পড়াশোনা করেছে শান্তিনিকেতনে। ও এখন রাজাবাজার সায়েন্স কলেজে, ওর নিজের অ্যাচিভমেন্টের কথাও বলবে। রাজাবাজার সায়েন্স কলেজে এখন ওর প্রজেক্ট চলছে। শুনুন ওর কথা। ঋত্বিক, তুমি এসো, একটু ভিডিও অন করো তোমার। ভিডিও অন করাই আছে আমার। তো গুড ইভিনিং সবাইকে। আমার নাম ঋত্বিক হালদার। আমি মাস্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ফাইনাল ইয়ার, ফাইনাল সেমিস্টার, বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। আমার সাবজেক্ট হচ্ছে ডিজাইনিং, স্পেশালি টেক্সটাইল ডিজাইনিং। তো টেক্সটাইল ডিজাইনিং বা ডিজাইনিং একটা ওয়াস্ট সাবজেক্ট। মানে আমরা যেরকম যে ফিল্ড থেকে আসছি, তো এখানে অ্যাস্থেটিক স্কিলস বা পার্সোনাল ডেভেলপমেন্টের একটা রোল খুব বড়। মানে ডিজাইন করা অ্যাকচুয়ালি মানে হচ্ছে মানে মানুষের জন্য কিছু করা, বোথ মানে ওদের ডিরেক্ট ফাংশনাল ইউজের জন্য বা তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য। তো এই কারণে মানে আমাদের এই কোর্স কারিকুলামে অ্যাস্থেটিক্স স্কিলস বলে একটি কোর্স বা ক্লাস ছিল, যেটা মৃণাল স্যার আমাদের আর কি সেই ক্লাসের কোঅর্ডিনেটর ছিলেন। তো ওই ক্লাস থেকে মানে আমাদের পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল ডেভেলপমেন্টের অনেক মানে আমরা ইনসাইটস পেয়েছি, যেটা কিনা আমাদেরকে ফার্দার গ্রো করতে আর অ্যাজ আ প্রফেশনাল ইন্ডিভিজুয়াল হতে খুব সাহায্য করেছে। তো সেখান থেকে আমি কিছু আর কি আমার এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করব। যেমন ফার্স্টলি ব্যাচেলার্স করার টাইমে মানে আমাদের একটা মানে স্ট্রিমলাইন্ড একটা পড়াশোনা করানো হতো, যেখানে মানে এইটা মানে কি বলবো মানে একটা আউটকাম ভেবে আমাদেরকে আমরা আর কি প্রত্যেকটা কোর্স বা সবকিছু আমরা ক্যারি ফরওয়ার্ড করতাম। তো মানে আজকে সাবমিশন আছে, তো আজকের জন্যই আমি জাস্ট কাজটা করছি। বাট যখন আমরা এই ক্লাসের সাথে যুক্ত হলাম, তো তখন আর কি বোঝা গেল যে অ্যাকচুয়ালি ডিজাইন বা যে কোনো কাজ, মানে আমাদের যেহেতু ফিল্ড ডিজাইন, তো আমি ডিজাইন রিলেটেড কথাবার্তাই বলছি বেশি। বাট যে কোনো কাজ আর কি করতে গেলে একটা মাইন্ডসেট বা একটা তার ইনডেপথ আর কি আন্ডারস্ট্যান্ডিংটা কতটা ইম্পর্টেন্ট। তো সেটা করার জন্য মানে মানুষ নিজের ডেভেলপমেন্ট প্লাস তার নিজের আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুব দরকার।
যাতে আমরা আর কি একটা অন্য মানুষ বা একটা মানুষের নিডস বা তার কি কি দরকার, কি কি প্রয়োজন না, কি কি সমস্যা তারা ফেস করতে পারে, কি কি পারে না, সেগুলো আমরা বুঝতে পারি। তো সেইটাতে এই ক্লাসটা আমাদেরকে খুব হেল্প করেছে আমাদের নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। আমরা কালচারালি অনেক স্ট্রং হয়েছি, কারণ আমরা যদি নিজেদের রুটস, মানে আমরা আমাদের যে কালচার বা রুটস সেইগুলো বুঝতে এই ক্লাসে আমাদের খুব হেল্প হয়েছে। কারণ স্যার আমাদেরকে একদম ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ লেভেল থেকে ওটা আমাদের শিখিয়েছে যে কিভাবে নিজের রুটস কে জানা যায়, তাহলে আর কি আমরা যে কোনো কাউকে বুঝতে বা আমাদের আশেপাশের লোককে বুঝতে আমাদের খুব ইজি হবে, সুবিধা হবে। তো সেই কারণে আর কি এই ক্লাসটা খুবই বেনিফিশিয়াল ছিল। তো সেটার কারণেই আমরা আমাদের আর কি রিসেন্ট ডেভেলপমেন্টস যা যা আমি করেছি, যেরকম আমি মানে এই ক্লাসটা করার আগে অনেক জায়গায় গেছি, মানে অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল অনেক জায়গায় প্রেজেন্টেশনস বা সেমিনার্সে গেছি। বাট আমার যে আউটলুক টুয়ার্ডস এভরিথিং, মানে আমার ওয়ে অফ গিভিং প্রেজেন্টেশনস বা আমার ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট আ প্রবলেম, এইগুলো আর কি একটা অন্য ধরনের ছিল। কিন্তু আফটার দিস ক্লাস এই ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার মানে অনেক ক্লিয়ার হয়ে যায়, মানে আমি যে কোনো কাজ এখন আর কি মানে খুব ইজিলি সেই একটা মানুষের মতন ভাবে তাকে বুঝিয়ে দিতে আর কি আমার সেই ক্যাপাবিলিটিটা এসছে। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল বা খুবই মানে একটা পার্সোনাল গ্রোথ করতে ডেভেলপ করেছে। তো তারপরে অনেক প্রজেক্টস হয়েছে, অনেক জায়গায় আমি প্রেজেন্টেশনস দিয়েছি, যেখানে অনেক আর কি আমার মানে কাজের প্রতি বাকিদের ইন্টারেস্ট গ্রো করেছে, বা আমি সেই কাজটাকে আরো প্রপারলি বা আরো ইনডেপথ ভাবে স্টাডি করতে পেরেছি, আর মানুষের বিহেভিয়ার স্টাডি করতে পেরেছি, যাতে আর কি ওই কাজটা সাকসেসফুল হয়েছে। তো প্রেজেন্টলি আমি এখন অনেক মানে একটা ফাংশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, উইচ ইজ আ ট্রান্সডার্মাল প্রোডাক্ট নিয়ে তোমার প্রোডাক্ট এবং কৌস্তবদার প্রোডাক্ট নিয়ে একটু কিছু বলো যদি, তাহলে এনাদের একটু বুঝতে সুবিধা হয় যে হাউ ইউ কানেক্ট উইথ দ্য অ্যাকচুয়াল সোশ্যাল পিপল উইথ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড yourself also. হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সেটা এই এই মানে এই ক্লাসটার পর আমাদের একটা মানে আমি একদম গল্পের মতন ভাবে বলছি। তো এই ক্লাসটির পর আমাদের আর কি বাকি ডিজাইন প্রজেক্টস বা আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাইন প্রবলেমস এইগুলোর আর কি একটা অ্যাসাইনমেন্ট থাকে। তো বিফোর দিস ক্লাস তো আমাদের আর কি একটা বেসিক যেরকম ভাবে আর কি আমরা একটা প্রবলেম ভেবে নিজেদের মতন ভাবেই সলভ করি, তার কতটা সেটা ওয়ায়াবেল বা কতটা মানুষের সাথে সেটা কানেক্ট করতে পারবে সেটার কোনো বেসিসে আমরা জানতাম না। মানে সেটা কিভাবে ওটা মানুষ আদৌ কানেক্ট করতে পারছে কি পারছে না, সেটা আমাদের আর কি আহ মানে প্রপারলি আমরা বুঝতে পারতাম না বা রিয়েলাইজ করতে পারতাম না। বা আফটার দিস ক্লাস মানে আমাদের আমি যেরকম আমার একটা সিনিয়রের কৌস্তব মন্ডল, সে এখন প্রেজেন্টলি এনআইডি স্টুডেন্ট। তো সে একটি কাজ করেছিল ভিজুয়ালি ইম্পেয়ার্ড লোকজনের কাছে, যারা অন্ধ মানুষ বা অন্ধ ছেলেপিলে মানে যারা স্কুলে পড়ে তাদের জন্য। তো সে কি করেছিল, তো সে আর কি ব্রেল সিস্টেমে প্রিন্ট করে মানে পাফ প্রিন্টিং 3D প্রিন্টিং করে আর কি টি শার্টের ওপর লিখেছিল। মানে সে ওর মতন লিখেছিল যে মানে কবিতা বা কবিতার লাইন যেগুলো আর কি বাচ্চারা পড়ে, মানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড যারা তারা পড়ে অনেকটা কানেক্ট করতে পারে, মানে তাদের প্রবলেম সলভ হয়, মানে তাদের জন্য একটা ক্যাটাগরি খুলে গেল। তো সেই দিক থেকে মানে যে লোকেদের জন্য ভাবা, মানে এই যে একটা মানে লেজিট ইস্যুকে অ্যাড্রেস করা, সেটাকে আর কি কিভাবে আর কি ফাংশনাল প্রোডাক্ট বা একটা মানে যেটা ইউজেবল প্রোডাক্ট হিসেবে সেটাকে কনভার্ট করা, সেইটাতে প্রচুর হেল্প করেছে আমাদের এই সাবজেক্টটা। আর তারপরে আমার প্রজেক্ট যেটা আর কি মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়েশন ক্র্যাম্প মেয়েদের যেটা হয়, তো যারা আর কি আপার ক্লাস লোকজন আছে, মহিলা বা মেয়েরা রয়েছে, তাদের জন্য অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল মার্কেটে, যেটা দিয়ে আর কি তারা আর কি মেনস্ট্রুয়াল ক্র্যাম্প বা পেটে ব্যথার আর কি তারা রেমেডি পায়। কিন্তু যারা আর কি আন্ডার প্রিভিলেজ লোকজন, যাদের কাছে অতটা মানে অতটা সামর্থ্য নেই জিনিসপত্র কেনা সেই ধরনের, তো তাদের জন্য এই সমস্যার কোনো সমাধান নেই বা এই ধরনের পেনের কোনো রিলিফ নেই। তো সেই জন্য আমারও প্রজেক্ট ছিল হচ্ছে সেই ধরনের একটা প্যান্ট ডিজাইন করা, যেটা কিনা পরলেই তার বডি মুভমেন্টের সাথে
আর কি পিরিয়ড ক্র্যাম্পস বা এরকম মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস থেকে রিলিফ পায়। তো এইটাও করার জন্য মানে ইন্টেন্স স্টাডি দরকার ছিল, মানে শুধুমাত্র ভাবলাম আর করে দিলাম এইটা হলে তো মানে আসল প্রবলেমটাকে অ্যাড্রেস করা যাবে না। তো এই প্রবলেমকে অ্যাড্রেস করব কিভাবে, আর সেই প্রবলেমটাকে সলভ করার জন্য মানুষকে কিভাবে আমি জানবো বা বুঝবো যে আদৌ প্রবলেম কিনা এটা, বা এই প্রবলেমটা থেকে ওরা কি কি সমস্যায় পড়ে, বা ওরা এই প্রবলেমটা না থাকায় কি কি আর কি আরো এফেক্টিভ হতে পারবে তাদের জীবনে সেটা। তো সেইগুলো শেখা বা জানা সবই এই ক্লাসটার জন্য আমাদের আর কি পসিবল হয়েছে। তো রিসেন্টলি একটা তুমি কাজ করেছো আমি জানি, সেটা হচ্ছে তোমার ওই নেচারের সাথে তোমার ওই ব্যান্ডেড যে ডিজাইন যেটা হ্যাঁ আছে, হ্যাঁ দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনারা শুনুন, দেখুন নেচারকে কি করে ও ফলো করে, আবার নেচার কি করে ডাইরেক্ট ডিজাইন অ্যান্ড লাইফের সঙ্গে কানেক্ট হয়ে গেল। হ্যাঁ স্যার, তো আমার রিসেন্ট ডিজাইন হচ্ছে একটি প্যাচ, মানে যেটা কিনা আয়ুর্বেদিক মেডিসিন ডিরেক্টলি আমাদের রক্তের মধ্যে ইনফিউজ করে দেবে। মানে আমরা জানি যে আয়ুর্বেদা বা এই ধরনের আর কি ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস সেইগুলো খুবই প্রেভেলেন্ট ছিল একটা টাইমে, বাট উইথ কোর্স অফ টাইম আর কি এত কিছু নিউ টেকনোলজি ইনভেন্ট হওয়াতে বা অ্যান্টিবায়োটিক মেডিসিনস বা এই ধরনের নানা জাতীয় আর কি সিনথেটিক প্রোডাক্টস ডেভেলপ হওয়াতে আর কি আমাদের যে ট্র্যাডিশনাল নলেজ, মানে এনশিয়েন্ট নলেজ যেটা নিয়ে এতদিন ধরে আমরা বেঁচে মানে এতদিন ধরে আমাদের প্রজন্মের পর প্রজন্ম সেটা থেকে বেনিফিট পেয়ে আসছে, তো ওটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই যে একটা শান্তিনিকেতনে থাকা আর শান্তিনিকেতনের থেকে এই যে একটা সুন্দরভাবে একটা নেচারের মধ্যে থেকে নেচারের বেনিফিটস গুলো নেওয়া, তার যে বোথ মানে আমি কি বলবো অ্যাস্থেটিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল অ্যাট্রিবিউটস গুলো নেওয়া, তো এইটাই ছিল আমার মেন ক্রাইটেরিয়া, মানে মেন আর কি কনসেপ্ট। তো আমি শান্তিনিকেতনে হওয়া কিছু গাছের আর কি পাতা কালেক্ট করে সেখান থেকে ওষুধ তৈরি করে সেটা আর কি টেক্সটাইলে অ্যাপ্লাই করেছি, মানে ছোট প্যাচেস, যেটা কিনা শরীরে লাগালে ডিরেক্টলি আর কি ওষুধটা মানে আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে যাবে। আর সেটা আর কি ব্লাড স্ট্রিমে ঢুকে যাওয়ার জন্য সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল যে ধরনের আর কি ক্রাইটেরিয়া আছে, তো সেটাকে ফুলফিল করবে। তো এই সব কিছু ভাবনার কিন্তু মানে আমি শুরু বলবো এই 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 ক্লাসটি বা এই ধরনের কনসেপ্ট যেটা আমাদের মাথায় ঢোকানো হয়েছে, যে তুমি অ্যাভেলেবেল রিসোর্সেস বা তোমার আশেপাশে যা কিছু রয়েছে সেটার সাথে যতদিন না কানেক্ট করতে পারবে, তো তুমি ইজি রেমিডি তুমি বার করতে পারবে না। তো এটাই আর কি আর একটা দিক এই ক্লাসটার, যে মানে একটা প্রবলেম সলভ করার হাজারটা মেথডস আছে, কিন্তু যে আমি যদি প্রপার আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে নিজের প্রতি আর আমার আশেপাশের লোকগুলোর প্রতি বা যাকে নিয়ে আমি কাজ করছি তাদের প্রতি, তো আমি খুব ইজি ওয়েতে সেই প্রবলেমগুলোর সলিউশন বের করে নিতে আর কি আমি আমি আর কি বের করে নিতে পারবো। তো এটা একটা ওয়ান অফ দ্য মেন ক্রাইটেরিয়া অফ দিস ক্লাস বা এই কোর্সটার ছিল। তো এই কোর্সটা জেনারেলি মানে ইন ওভারঅল যদি আমি বলি, তো এটা একটা পার্সোনাল ডেভেলপমেন্ট বা আমাকে আর কি আমাকে না যে কাউকে আর কি তার নিজের কাজের প্রতি ফোকাস বলবো না, যে ইন্টারেস্ট মানে একটা কাজের প্রতি ইন্টারেস্ট, মানে একটা খুব অ্যাকিউট ইন্টারেস্ট গ্রো করতে হেল্প করে। মানে সে যখন বুঝতে পারে, তার যখন আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায় সেই কাজটার প্রতি বা একটা তার গোলের প্রতি, তো তখন তার আর কি সেই জিনিসটা করার উৎসাহ বা সেই জিনিসটা করার জন্য যে মানে এনথুজিয়াজম সেটা বেড়ে যায়, আর সে আলটিমেটলি কাজটা করেই থাকে। মানে জিনিসটা যতই আর কি মুশকিল হোক, মানে অ্যাট আ এন্ড অফ আ সার্টেন পিরিয়ড অফ টাইম সে সেই জিনিসটা আর কি অ্যাচিভ করেই নেয়। তো এই ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, আর সব রকম আর কি মানে চিন্তা ভাবনা ব্রডেন করার জন্য, আর নিজেদের একটা অ্যাস্থেটিক্যাল ইম্প্যাক্ট, নিজেদের যে আমার যে পার্সোনাল ইম্প্যাক্ট অন আদার সেটাকেও আর কি ডিফাইন করার জন্য, যে আমার যে নিজস্ব অরা বা যে প্রত্যেক মানুষের নিজস্ব অরা রয়েছে সেটাকে সে আরো ইন্টেন্সিফাই করে নিজের প্রেজেন্সকে প্রপারলি বোঝানোর জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই আর কি বেনিফিশিয়াল ছিল আমার জন্য। তো এটাই বলবো যে এই ক্লাসটি করে মানে আমার পার্সোনাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমার চিন্তা ভাবনা বা কিভাবে মানুষের হেল্প করতে হয়, কতটা ফাংশনাল ডিজাইন তৈরি করতে হয়, এইগুলোতে অনেকটা হেল্প হয়েছে। তো এটাই আমার বলার ছিল আজকে, যে স্যারের জন্য থ্যাংক ইউ আজকে। ঋত্বিক। হ্যাঁ
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ঋত্বিক অ্যান্ড রাজ, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলে। আবার তোমাদেরকে একদিন আমি ডাকবো। এর পরে যে সেশনগুলো চালু হচ্ছে জুলাই থেকে, আপনারা জানুন ওটা জুলাই যত সব 12 বা 13 তারিখ থেকে পর্যন্ত চলবে, আমাদের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রত্যেক উইকে স্যাটারডেতে সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত এই সেশনটাতে এই এস্থেটিক্সের বিভিন্ন দিক, বিভিন্ন ডাইমেনশন, এর যে এই যে আমরা মাল্টি ডাইমেনশনের কথা বলছি, এই যে ঋত্বিক যে বলছে, এই যে রাজ যে বললো, এই ডাইমেনশন নিয়ে কথা হবে। আমরা অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করব। 24টা সপ্তাহ ক্লাস করব। ওর মধ্যে ইচ্ছে আছে, মহারাজ বলেছেন যে লাইভ শো হবে 3টে, যেটা বেলুর মঠে হবে। সেই লাইভ শোতে আপনারা থাকতে পারবেন। সেই লাইভ শোর লিঙ্ক শেয়ার করা হবে। সেই লাইভ শো হবে ওই ওনারা সেই সিস্টেমের। কিন্তু এখানে একটা ফ্লেয়ার ডিজাইন, প্রদীপ আমি তোমাকে বলবো কি একটুখানি এনাদেরকে ওইটা শেয়ার করে দিও, ওই যেটা জুলাইয়ের 12 তারিখ থেকে শুরু হবে, যেটাতে 3500 ফিজ আছে। আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন। যেটুকুনি লেখা আছে তার অনেক বেশি ওখানে দেওয়া হবে। কোর্স মেটেরিয়াল থাকবে ওর ভিতরে, যেটা ওই রামকৃষ্ণ বিদ্যা মন্দির অর্গানাইজ করবেন। ওটা একদম অফিসিয়ালি চলবে। যখন ছুটি থাকবে পুজোর সময় কিছুদিন ক্লাস অফ থাকবে, কিন্তু আবার ওটা চলবে। এনিওয়ে, আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি এই ছোট্ট সময়ের মধ্যে এতটি কিছু বোঝানো সম্ভব নয়, কিন্তু যেটুকুনি শুনতে পাচ্ছেন আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, তুমি জিজ্ঞেস করছো ক্লাসের সময়। ক্লাসের সময় হচ্ছে আমাদের ওটা, প্রদীপ একটু বলবে ওই ক্লাসটা কটার সময় আছে? ওই কত তারিখ থেকে আছে? 12 তারিখ কি 13 তারিখ থেকে আছে। তা ফ্লেয়ার ডিজাইন আপনারা রামকৃষ্ণ বিদ্যা মন্দির যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা দেখতে পাবেন। ওটাতে আপনারা জয়েন করলে অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক বেশি জানতে পারবেন। এই ছোট্ট সময়ের মধ্যে তো এত কিছু বলা সম্ভব নয়, আর বোঝানোও সম্ভব নয়। এনিওয়ে, আমার ভালো হয়েছে দুজনে, একজন প্রফেশনাল রাজ আর একজন টু বি প্রফেশনাল। খুব শীঘ্রই ও প্রফেশনাল জায়গায় যাচ্ছে। এই ঋত্বিক খুব ভালো কাজ করে এরা দুজনে। এই আমার এই পুরো প্রেজেন্টেশন দেখছেন, এই যা কিছু আছে এই ঋত্বিক আর রাজ মিলেই তৈরি করে এবং করেও দিয়েছে ওরা। এনিওয়ে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিতে পারি। স্যার। হ্যাঁ ঋত্বিক বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি যদি 3 বছর করে গ্রাজুয়েশন করে বেরিয়ে যাই, অনার্স মানে ডিগ্রিটা 3 বছর করলে, হ্যাঁ তুমি গ্রাজুয়েশন করতে পারো, রাইট? হ্যাঁ বলো। যেটা এনইপি সিস্টেমে সেটা 3 বছর করলে তো আমি শুধু গ্রাজুয়েট হব, 4 বছর করলে গ্রাজুয়েট উইথ অনার্স হব। ইয়েস। তো 3 বছরের যে গ্রাজুয়েশনটা আমি করব, তো পরবর্তীকালে আমার কোনো চাকরি পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় সেটা কি কোনো আমার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করবে? না না না, ওই অপশনগুলো খোলা থাকবে, এই জন্যই তো এটা করা। এখনো পর্যন্ত এর মডেলিটি গুলো সেট করা হচ্ছে। যখন এইগুলো ওপেন থাকবে, সরকারি চাকরি হোক যেখানেই হোক, সেখানে সেই অপশনগুলো থাকবে, সেই লেভেলে থাকবে, কোনো অসুবিধা নেই। আর স্যার বলছিলাম, আমি যদি 3 বছর করে বেরিয়ে যাই, মানে 6টা সেমিস্টার করে বেরিয়ে যাই, আমি গ্রাজুয়েশন হব, তারপরে যদি আমি এমএসসি মাস্টার্সটা আমি 2 বছর করি, তাহলে কি করা যাবে না? মাস্টার্স আমাকে সেই মডেল না, মনে হয় করা যাবে না, কেননা ওটার জন্য তার মডেলিটি ঠিক হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, এই যে ব্যাচটা গিয়ে তারপরে যখন শুরু হবে তখন নতুন একটু ফলো করো, যোগাযোগ রেখো, দেখতে পাবে ওয়েবসাইটে। সেই মডেলিটি এখনো পর্যন্ত ঠিক হয়নি যে ওটা আমরা কিভাবে, মানে ওইটা ইউজিসি কিভাবে ডিজাইন করবে, বুঝতে পারলাম? ঠিক আছে, ওটা মেবি হয়তো একটা পার্সেন্টেজ তোমার মার্কসের উপরে হয়তো হতে পারে, তোমার 80 উপরে তুমি ডিগ্রিতে পেয়েছো, তখন হয়তো এগুলো সবই হয়তো কথা, কিন্তু সেগুলো নিয়ে
আমরাও চিন্তিত, আমাদের ভিতরেও এখন চলছে, এটা নতুন কোর্সটা ইন্ট্রোডিউস হয়েছে তো বাবু, ওটা আমরাও এখন রিসার্চের ভিতরে আছি, আমাদের ভিতরেও আমাদের অনেক কোশ্চেন আছে, আমরাও করছি ওনাদেরকে, তোমার মতনই কোশ্চেন করছি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলবেন? নেই? ঠিক আছে, তাহলে হ্যালো, ঠিক আছে, তাহলে আজকে মতো আমি এখানে এই সেশনটা শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে থেকে এই সময় কাটিয়ে। আমি জানি না আপনাদের কি ভালো লেগেছে, একটু বলবেন বা চ্যাট বক্সে লিখতে পারেন। অহনা, তুমি অহনা কি অহনা আমাদের কলেজে পড়তে? থ্যাংক ইউ। ঠিক আছে, প্রদীপ স্যার। আমার মনে হয়, হ্যাঁ কিছু বলবে অভিজিৎ? হ্যাঁ স্যার, আমার জানার ছিল যে এই ক্লাসটা যেটা হবে এটা কি সপ্তাহে একটা দিন না দুটো দিন? আমি ওই জায়গাটা শুনতে পাইনি, একটু সমস্যা ছিল। একটা দিন, একটা হবে অভিজিৎ বাবু। আমি তো আপনার বয়স জানি না, আমি সেই জন্য ডাইরেক্ট। আমি ছোট স্যার, আমি স্টুডেন্ট, ছাত্র। ঠিক আছে, সপ্তাহে একদিন ক্লাস হবে। আচ্ছা, চলবে ওটা শনিবার না রবিবার? শনিবার। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। কারণ অনেকগুলো অন্যান্য রামকৃষ্ণ মিশনেরই অনেকগুলো ক্লাসের সঙ্গে যুক্ত আছি, বা এখন ওই পরীক্ষা পারপাসের যে প্রিপারেশন গুলো আছে, তো সেই কারণে আর কি একটু জিজ্ঞাসা আর কি। তো যদি সেগুলোর সঙ্গে না সমস্যা হয় তাহলে আমি ভর্তি হতে পারি, সেই কারণে আপনাকে জিজ্ঞাসা করা। আপনি একটু দেখে নেবেন তাহলে আপনি রামকৃষ্ণ মিশনে যুক্ত আছেন নিশ্চয়ই। আপনি প্রদীপ বাবুকে চেনেন, কোঅর্ডিনেটর, উনি প্লেসমেন্ট সেকশনেই বসেন, ওই ইন্দ্রসেনানন্দী মহারাজের কাছে। আপনি চলে যাবেন, গিয়ে ওনার সাথে একটু কথা বলে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার। আর কেউ কিছু বলবেন? বলছি ক্লাস কি অনলাইন হওয়া সম্ভব? এই ক্লাসগুলো অনলাইনই হবে তো, এটা পুরো ক্লাসটাই অনলাইন হবে। শুধু 2 মাস পর পর, যখন 2 মাস পেরিয়ে যাবে তখন একটা করে ফিজিক্যাল মোডে ক্লাস হবে, সেটা ইয়েতেই হবে, আপনার রামকৃষ্ণ মিশনেই হবে। ওনারা সেটা অর্গানাইজ করবেন, কোথায় কিভাবে করবেন, ওটা ওপেন ফর অল থাকবে। আপনারাও যেমন থাকবেন, অন্যরাও থাকবে, সেখানে প্রপার ডিজাইন করা হবে, ফ্লেয়ার ডিজাইন। আমি গ্রামের দিকে থাকি, আপনি কোথায় থাকেন? পশ্চিম মেদিনীপুর, গোয়ালডাঙ্গা। ও, আপনি অনলাইনে থাকুন, কোনো অসুবিধা নেই। আমাদের যে ওই ক্লাসটা 2 মাস পর পর যেটা হবে সেটা অনলাইনে থাকবে, আপনি দেখতে পাবেন সেটা। আচ্ছা, বলছি গোয়ালডাঙ্গাতে রামকৃষ্ণ মিশন আছে, সেইখানে আমি থাকি, মিশনেই থাকি। ও, তাহলে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, বিপাশা দাস লিখছেন, আপনি কিছু বলবেন আর সৌভিক বাবু? না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, বিপাশা দাস লিখছেন, স্যার কেউ যদি অনার্স নতুন সিলেবাসে 3 বছরের ব্যাচেলর ডিগ্রি করে তাহলে কি অনার্স গ্রাজুয়েট হবে না? না, হবে না। এটা বিপাশা শুনতে পাচ্ছ? তাহলে এটা বুঝতে পেরেছো, এটা হবে না। তো আর কেউ কিছু ভালো ছিল? তোমাকে 3 বছর পরে ওটা কমপ্লিট করতেই হবে। ক্লাসের সময় দিনটা অভিজিতের সাথে কথা হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর মেসেজ অ্যান্ড দ্য কোঅপারেশনস। আমি সবাইকে আজকে শুভরাত্রি বলে
সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। কোনো প্রবলেম হলে রামকৃষ্ণ মিশনে যোগাযোগ করবেন, ওনারা সবসময় আপনাদের সাথে আছেন, আপনাদেরকে হেল্প করবেন। নমস্কার সব।